স্টোরি বলা হচ্ছিল পিএসপি কিভাবে আসলো এবং পিএসপির আমরা কেন করবো আসলে ফিউচারটা কি সেটা বলা হচ্ছিল। তো আর হচ্ছে এরপরে বলা হচ্ছিল পিএসপির হিস্টোরি সম্পর্কে বলা হচ্ছিল পিএসপির হচ্ছে যে ভার্সন বা এর কিভাবে পিএসপি ডেভেলপমেন্ট মানে আমাদের এনভায়রনমেন্ট রেডি করতে হবে সেই বিষয়গুলো নিয়ে আমরা বলতেছিলাম। তো এবং লাস্টে মেন ব্যাপার হচ্ছে যে আমরা পিএসপি কি সেটা জানি সবাই কম বেশি টুকটাক। তো আমরা পিএসপির স্ক্রিপ্ট লিখব। তো কিভাবে কাজ করে সে বিষয়টা আর কি আমরা ডে বাই ডে প্র্যাকটিস করব। তো মেন ব্যাপার হচ্ছে পিএসপির একটা স্ক্রিপ্ট আমি রান করব কিভাবে, তাই না? আমরা এখানে যারা আছি সবাই একটু কোড লেখার চেষ্টা করবেন আমার সাথে আজকে। আমি যা যা লিখবো আমার সাথে সেগুলো একবার করে লিখবেন, ঠিক আছে? সজীব, ওকে, চেষ্টা করবেন লেখার জন্য। আমি যা যা লিখতেছি আমার সাথে সাথে লেখার জন্য একবার, ওকে? হ্যাঁ, তাহলে ফার্স্টে আপনি একটা পিএসপির ফাইল নেন এবং সেটা ব্রাউজার আউটপুট নিয়ে আসেন। এটা আগে মেহেদী হাসান পারেন কিনা? মেহেদী হাসান আমার সাথে করতে পারেন, সজীব সজীব করতে পারেন। পিএসপির একটা ফাইল নেবেন। পিএসপির ফাইলটা কোথায় নিতে হয় বলেন তো? জ্যাম সার্ভারের ভিতরে এইচটি ডক্সের ভিতরে নিতে হয়, তাই না? তো সেখানে একটা ফাইল নেন এবং সেটাকে ব্রাউজার আউটপুট দেখানোর জন্য কিভাবে করবেন? তো আউটপুট দেখানোর জন্য প্রথমে লিখতে হবে কি? মনে আছে মেহেদী হাসান? কি লিখতে হয় ব্রাউজার প্রথম? না, আমি এটা জিজ্ঞেস করি নাই ইকো কি না, আমি বলছি যে ব্রাউজারে নিয়ে আসার জন্য কি লিখতে হবে? লোকাল হোস্ট লিখতে হবে, তাই না? লোকাল হোস্ট লিখতে হয়, তারপর লোকাল হোস্ট লিখলে এইচটিডক্স ফোল্ডারটা রান হয়, দেন সেখান থেকে আপনার যে ফাইলটা সেই ফাইলটা ক্লিক করে করে ওপেন করতে হয়। আমার প্রথম কথা হচ্ছে যে আমি যে লাস্ট ক্লাসে যে ব্যাপারগুলো করছিলাম, মেহেদী হাসান ওগুলো করছিলেন তো বাসায় নাকি একবার? বা আপনি পারেন তো নাকি? ওকে, থ্যাংক ইউ। তাহলে আজকের দিনে প্র্যাকটিসের জন্য আমরা একটা ফাইল নেই। আর হচ্ছে যে আমি একটু 10 মিনিট একটা ব্রেক নিব, আপনারা একটু ওয়েট করেন, ঠিক আছে? আমি 10 মিনিটের ব্রেক নেব, এই ব্রেক পরে আমরা আসতেছি আবার, ঠিক আছে? 1 মিনিট। আপনারা একটু ওই মানে পিএসপি এনভায়রনমেন্ট রেডি করেন, আপনারা একটু গল্প টল্প করেন। ওকে, তো আমরা পিএসপি প্র্যাকটিস শুরু করেছিলাম লাস্ট ক্লাসে, পিএসপির বেসিক সিনটেক্স। তো আজকে আমরা বেসিক্যালি হচ্ছে যে আমরা লাস্ট ক্লাসে ভেরিয়েবল নিয়ে কাজ করছিলাম। যে পিএসপির মেন ব্যাপার হচ্ছে যে আমরা আজকেও পিএসপির বেসিক কিছু সিনটেক্স নিয়ে কথা বলবো। আমরা যখন জাভাস্ক্রিপ্ট প্র্যাকটিস করেছি তখন এই ব্যাপারগুলো প্র্যাকটিস করে আসছি। সো আজকে শুধুমাত্র আমরা আরেকবার পিএসপি এনভায়রনমেন্টের ভিতরে এই জিনিসগুলোর সাথে সিনটেক্সগুলোর সাথে একটু ইউজ টু হব, আর কিছুই না, ঠিক আছে? তো আপনাদেরকে বলছিলাম যে একটা পিএসপির ফাইল নেন এবং ব্রাউজারে তার আউটপুট নিয়ে আসেন। তো আমি একটা পিএসপির ফাইল নিচ্ছি এবং তার ব্রাউজার আউটপুট নিয়ে আসতেছি, খেয়াল করেন। তো আমি আমার সার্ভারটা রান করে নিয়েছি, এখনো রান করানো হয় নাই। সো ধরেন আমি গতদিন আপনাদের সাথে কাজ করছিলাম সি ড্রাইভের ভিতরে, জ্যাম্পের ভিতরে, এই যে এই জায়গাটার ভিতরে। এইটা হচ্ছে আমার জ্যাম ছিল সি ড্রাইভের ভিতরে, জ্যাম্পের ভিতরে, এইচটি ডক্সের ভিতরে, এখানে আমরা কাজ করব, ঠিক আছে? সো দিস ইজ দ্য প্লেস যেখানে আমরা কাজ করব। তো এখানে আমি লাস্ট দিন একটা ফোল্ডার তৈরি করেছিলাম ব্যাচ 4 নামে, এবং এই ফোল্ডারটা আমি ওপেন করেছিলাম এই পিএসপি স্ট্রমে ওপেন করেছিলাম আর কি। তো আজকে আমি এখান থেকে ফাইল থেকে ওপেন ডিসেন্টে যাচ্ছি, এখান থেকে এই যে ব্যাচ 4 এটা ওপেন করে নিচ্ছি। আচ্ছা, তো আপনাদের সবার কাছে পিএসপি স্ট্রম থাকতেও পারে, নাও থাকতে পারে, বা যে যেটাই করতেছেন। মেন ব্যাপার হচ্ছে একটা পিএসপি ফাইল নেন। আমি একটু এভাবে নিচ্ছি প্র্যাকটিসের সুবিধার্থে। তো লাস্ট ক্লাসে দেখেন ডে 1 ছিল, ডে 1-এর ভিতরে সিনটেক্স ডট পিসি নামে একটা ফাইল নিয়েছিলাম। সেখানে আমরা অ্যাকচুয়ালি কিভাবে লিখতে হয়, পিএসপির ভিতরে কিভাবে এইচটিএমএল লিখতে হয়, আবার এইচটিএমএল এর ভিতরে কিভাবে পিএসপি লিখতে হয়, কেমন? এরপরে হচ্ছে আমরা পিএসপির ভিতরে সিএসএস কিভাবে লিখবো, জাভাস্ক্রিপ্ট লিখবো, এগুলো বিষয়গুলো নিয়ে কাজ করতেছিলাম। এবং শেষে ভেরিয়েবল কিভাবে ডিক্লেয়ার করতে হয় পিএসপিতে, এবং ভেরিয়েবলের মান পরিবর্তনশীল, লেটেস্ট মানটাই তার ভিতরে থাকে।
হ্যাঁ, লেটেস্ট মানটাই তার ভিতরে থাকে। এবং ভেরিয়েবল, দুটো ভেরিয়েবলকে কিভাবে আমরা পাশাপাশি রাখতে পারি সে বিষয়গুলো দেখেছিলাম। এবং ভেরিয়েবলের ডেটা টাইপটা কি সে বিষয়টা আমরা দেখতে পারতেছিলাম যে পিএইচপিতে অ্যাকচুয়ালি ভেরিয়েবলের ভিতরে যে ডেটাটা আছে সেটা টাইপটা কি। হ্যাঁ, সেটাকে বলা হচ্ছে ডেটা টাইপ। ডেটার টাইপটা কি? তো আমরা গেট টাইপ যে একটা বিল্ট ইন মেথড পিএসপির, এই বিল্ট ইন মেথড দিয়ে আমরা দেখেছিলাম যে এর ভিতরে যখন একটা ভেরিয়েবল পাস করানো হয় এর ডেটা টাইপটাকে সেটা সে রিটার্ন করে। আচ্ছা, তো আজকের দিনের প্র্যাকটিসের জন্য আমি গতদিনই একটা ফোল্ডার তৈরি করে রাখছিলাম ডে 2। তো ডে 2-র ভিতরে আমি প্রথমে একটা পিএসপির ফাইল নিচ্ছি। একটা পিএসপি ফাইল নিলাম। এবার নাম দিচ্ছি ধরেন অপারেটর, অপারেটর ডট পিএসপি। ওকে, তো ডে 2-র ভিতরে আমি একটা ফাইল নিলাম অপারেটর ডট পিএসপি, ঠিক আছে। এবার এই অপারেটর ডট পিএসপি এখানে আমরা কাজ করব এবং একটা পিএসপি ফাইল নিলাম এবং এটার আউটপুট নিয়ে আসবো ব্রাউজারে। সো আমি এটার আউটপুট নিয়ে আসার জন্য প্রথমে এখানে লেখা হচ্ছে লোকাল হোস্ট। অ্যাকচুয়ালি সম্ভবত আমার এখানে লোকাল হোস্ট লেখার পর দেখেন কিছুই আসতেছে না, কারণ বেসিক্যালি প্রথমে আমাকে কি করতে হবে, আমাকে আগে জ্যাম কন্ট্রোল থেকে এই পিএসপির স্ক্রিপ্ট রান করানোর জন্য আমাকে এই অ্যাপাচি সার্ভিসটা স্টার্ট করে নিতে হবে। সো আমি অ্যাপাচি সার্ভিসটা স্টার্ট করে নিলাম। অ্যাপাচি সার্ভিসটা আমাদের স্টার্ট করানো আছে এবং একটা পিএসপির ফাইল নেওয়া হয়েছে, লেস দেন সান হোয়াটস অ্যান্ড পিএসপি এটা দিয়ে শুরু করা হচ্ছে এবং এই ফাইলটার আউটপুট আমি ব্রাউজারে নিয়ে আসছি। লোকাল হোস্ট লেখার পর ইন্টার দিলাম। লোকাল হোস্ট লিখে ইন্টার দিলে আমাদের এইচটিডক্স ফোল্ডারটা ওপেন হয়, আমরা জানি এইচটিডক্স ফোল্ডারটা ওপেন হয়। এর ভিতরে যে ফাইল এবং ফোল্ডারগুলো আছে সেগুলো এখানে দেখা যাচ্ছে, ঠিক আছে। ওকে, এইবার এখান থেকে আমরা সিলেক্ট করব হচ্ছে আমাদের ব্যাস 4 ফোল্ডারটা, এর ভিতর থেকে ডে 2, এখান থেকে এই যে অপারেটর ডট পিএসপি ফাইলটা ওপেন করলাম। সো দিস ইজ দ্য আউটপুট অফ আওয়ার ফাইল। এ হচ্ছে আমাদের পিএসপির একটা ফাইল এবং এটা হচ্ছে তার আউটপুট। আমি যে কাজটা এখন করছি এই কাজটা এখন করতে পারেন না এমন কেউ এখানে আছেন? লজ্জা শরমের কিছু না করতে পারলে বলেন যে আমার হইতেছে না। সজীব এতটুকুন হয়েছে তো? মেহেদি হাসান এতটুকুন করতে পারছেন তো? ওকে, থ্যাংক ইউ। আহাদ, আহাদ আপনি কি পিএসপি স্ক্রিপ্ট নিতে পারছেন এবং ব্রাউজারে তার আউটপুট নিয়ে আসতে পারছেন? ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। এবার এখানে এসে আমি যা লিখতেছি একটু লেখার চেষ্টা করেন। এই কয়েকটা লাইন একটু লেখেন। আর আমি উপরে যেগুলো লিখতেছি ওগুলো লেখার দরকার নাই।
সো এটা লেখা হয়েছে মনে হয়, তাই না? নিচের এই বিষয়গুলো। আচ্ছা, একটু খেয়াল করে দেখেন, আমরা লাস্ট ক্লাসে যেটা বলেছিলাম যে বেসিক্যালি আমরা পিএসপির এই ব্যাপারগুলো একটু দেখব, বেসিক সিনট্যাক্সগুলো। এর ভিতরে আজকে আমরা প্রথমে সিনট্যাক্স সম্পর্কে জানবো, পিএসপির স্ক্রিপ্ট কিভাবে লিখতে হয়, তারপরে ভেরিয়েবল সম্পর্কে জানবো, ভেরিয়েবল এবং ডেটা টাইপ। সো ভেরিয়েবল কিভাবে লিখতে হয় এবং ভেরিয়েবলের ডেটা টাইপ জিনিসটা আসলে কি সেটা আমরা কিভাবে বুঝতে পারবো। সো একটা ভেরিয়েবলের ভিতরে যখন আমি এরকম স্ট্রিং সাইনের ভিতরে কোনো কিছু রাখতেছিলাম, তখন ভেরিয়েবলের ডেটা টাইপটা হয়ে যাচ্ছিল স্ট্রিং। আবার ভেরিয়েবলের মধ্যে যখন আমি এরকম নাম্বার রাখতেছিলাম, তখন তার ডেটা টাইপটা হয়ে যাচ্ছিল কি ইন্টিজার। যখন এভাবে রাখতেছিলাম, ভগ্নাংশ রাখতেছিলাম, তখন হচ্ছিল কি ডাবল। আবার যখন ট্রু ফলস নিচ্ছিলাম, তখন হয়ে যাচ্ছিল বুলিয়ান। সাধারণত পিএইচপিতে এই চার টাইপের ডেটাই হয়। এই চার টাইপের, এছাড়াও আরও আছে, আমি যেন সাধারণত বলেছি আর কি, ঠিক আছে? তো ভেরিয়েবলের পরে আমাদের প্র্যাকটিসের বিষয় ছিল অপারেটর, এরপরে স্টেটমেন্ট, তারপরে অ্যারে, এরপরে ফাংশন। এতটুকুন বিষয় আমরা আজকে কাজ করব। সো অপারেটর জিনিসটা আসলে কি সেটা আমরা জাভাস্ক্রিপ্টে জানছি, এখানে শুধু লিখবো একবার করে, আর কিছুই না। অপারেটর একটা সিনটেক্স। আমরা যখন পিএইচপি ধরে কোনো কাজ করব, তখন আমাদের বিভিন্ন ধরনের ম্যাথমেটিক্যাল টাস্ক, অ্যাসাইনমেন্ট টাস্ক, লজিক্যাল টাস্ক, কন্ডিশনাল টাস্ক, এগুলো এক্সিকিউট করার ক্ষেত্রে আমরা এই সিনটেক্সগুলো ব্যবহার করব। যোগ, বিয়োগ, গুণ, ভাগ, ভাগশেষ। অপারেটরকে প্র্যাকটিসের জন্য আমরা এই চারটা সেগমেন্টে ভাগ করে প্র্যাকটিস করব। অপারেটর কিন্তু কখনোই চার প্রকার না। সো অ্যারিথমেটিক অপারেটরের ভিতরে বাইনারি ইউনিট রাখা হয়েছে যোগ, বিয়োগ, গুণ, ভাগ, ভাগশেষ। এই পাঁচটা অপারেটরের কাজ কি, এই পাঁচটা অপারেটর কিভাবে লিখতে হয়, এদের কাজ কি। এরপর এখানে তিনটা অপারেটর, প্লাস প্লাস, মাইনাস মাইনাস এবং নেগেশন, এগুলোর কাজ কি এবং কিভাবে ইউজ করতে হয়। অ্যাসাইনমেন্ট অপারেটর ইকুয়াল, প্লাস ইকুয়াল, মাইনাস ইকুয়াল, মাল্টিপ্লিকেশন ইকুয়াল, ডিভিশন ইকুয়াল, রিমাইন্ডার ইকুয়াল, ডট ইকুয়াল, গ্রেটার দেন ইকুয়াল, লেস দেন ইকুয়াল, ইকুয়াল ইকুয়াল, নট ইকুয়াল, ট্রিপল ইকুয়াল, নট ট্রিপল ইকুয়াল। আর লজিক্যাল অপারেটরের ভিতরে আছে অ্যান্ড, অর এবং নট। এটা হচ্ছে অ্যান্ড অপারেটর, হচ্ছে অর। তো এটা কিভাবে লিখছি অনেকে না জানতে পারেন। এটা লিখছি হচ্ছে বেসিক্যালি ওই আমারটা হচ্ছে আপনার এফোরটেকের কিবোর্ড। আমি ডেস্কটপ কম্পিউটারে কাজ করতেছি আপনাদের সাথে। সো এফোরটেকের কিবোর্ডের ওই যে আপনার ইন্টার যে বড় কিটা আছে, ইন্টার ব্যাক স্পেসের নিচে, ওইটার ওই যে ইন্টারের নিচের দিকে যে খণ্ডতর অনুষদ বিশদ করে একটা আইকন আছে, কিবোর্ড থেকে শিফট চাপ দিয়ে ধরে ওখানে প্রেস করলে এরকম একটা আসে, আবার এখানে একটা আসে, দুইটা। সো দিস ইজ দ্য থিং। এটা হচ্ছে অর অপারেটর বলে, এটাকে বলে নট। আচ্ছা, এই অপারেটরগুলো পিএইচপিতে প্রথমে আমরা এই বাইনারি অপারেটরগুলো দেখি, যোগ, বিয়োগ, গুণ, ভাগ, ভাগশেষ। এটা নাম হলো ভাগশেষ, এটাকে বলে রিমাইন্ডার। তো আমরা দেখেন দুইটা ভেরিয়েবল নিয়ে নিছি, এক্স সমান সমান 10, ওয়াই সমান সমান 20। এখন আসলে এখানে আমরা এই আউটপুট দেখার জন্য তো ইকো লিখতে হবে। তো আর এই ইকো দিয়ে এটা হচ্ছে বিআর, মানে কি একটা লাইন ব্রেক দেওয়া হয়েছে যাতে জিনিসগুলো নিচে নিচে আসে। সো এক্স প্লাস ওয়াই এর মানে কি? তো এই যে প্লাস অপারেটরটা এটা কি করবে, দুইটা সংখ্যাকে যোগ করবে। আর মাইনাস কি করবে, দুইটাকে বিয়োগ করবে। গুণ কি করবে, দুইটাকে গুণ করবে। ভাগ কি করবে, দুইটাকে ভাগ করবে। আর ভাগশেষটা কি করবে, ভাগশেষটা বেসিক্যালি মনে আছে যখন আমরা জাভাস্ক্রিপ্টে কাজ করতে নিয়েছিলাম, ভাগশেষ রিটার্ন করবে। দিস অপারেটর, এই অপারেটরটা রিটার্ন করে ভাগশেষ। আর এই অপারেটর রিটার্ন করে কি, ভাগ ফল। ভাগ ফল আর ভাগ শেষ, ঠিক আছে? সো এখন আমি যদি এটাকে আউটপুট করি তাহলে কি আসবে, এই এক্স এবং ওয়াই দুইটাকে যোগ করলে এখানে কত আসতে পারে বলেন তো, 30। এখানে কত আসতে পারে, মাইনাস 10। এখানে কত আসতে পারে, 200। এখানে 200 আসবে, হ্যাঁ। আর এখানে কত আসবে, 0.5 আসবে। আর এখানে কত আসবে, এখানে 10। কারণ কি, এক্স কে ওয়াই দিয়ে ভাগ করলে ভাগ ফল না ভাগ শেষ বলেন তো, ভাগ শেষ। তো এক্স কে কি ওয়াই দিয়ে ভাগ যায়, যায় না, কারণ এক্স তো ছোট, এক্স এর মধ্যে কত আছে 10, আর ওয়াই এর মধ্যে কত আছে 20। সো 10টা তো 20 দিয়ে ভাগ যায় না, এজন্য যেটা আছে সেটাই ভাগ শেষ, ঠিক আছে? এখন আপনি কোশ্চেন করতে পারেন যে এখানে 0.5 কিভাবে আসলো, এখানেও তো এক্স কে ওয়াই দিয়ে ভাগ যায় না। এক্স কে কি ওয়াই দিয়ে ভাগ যায়, ভাগ যায় না। বাট আপনার লাগবে কি, ভাগফল। এখন ভাগফল আনার জন্য আপনাকে তখন দশমিক ধরে একটা শূন্য আনতে হয়, তারপরে 5 20 100।
আর এক্ষেত্রে নিতে হয় কি ভাগশেষ। সো ভাগশেষ আনার জন্য আপনাকে দশমিক ধরতে হয় না, ঠিক আছে? এই জন্য ভাগশেষের ক্ষেত্রে যদি ভাগ না যায় তাহলে যেটা আছে ওটাই ভাগশেষ, আর ভাগফলের ক্ষেত্রে যদি ভাগ না যায় তাহলে দশমিক ধরে শূন্য আনতে হয়, তারপরে কিছু একটা করতে হয়। ভাগশেষ, ভাগফল এবং ভাগশেষ। So, আমি যদি এবার ব্রাউজারে যাই, রিলোড দেই, দেখেন এভাবে চলে আসছে। আমার 30টা নিচে আসছে ইজ বিকজ আমার এই ব্রাউজারটা একটু প্রবলেম আছে, জেসন ফরম্যাট করা, তো এই জন্য একটু মানে সেটিংস একটু সমস্যা আছে। তো 30টা সবার আগে আসছে, বেসিক্যালি 30টা সবার আগে যাবে, সবার শেষে আসছে -10, 200, 0.5, 10। সো দিস ইজ, তাহলে এই অ্যারিথমেটিক অপারেটরগুলো আমরা এভাবে লিখতে হয়, ভেরি সিম্পল। এবার এই তিনটা অপারেটর আমরা দেখব, প্লাস প্লাস, মাইনাস মাইনাস এবং নিগেশন। সো এগুলো একটু লিখে ফেলতে পারেন। এটা একটু লেখেন, আমি যা লিখতেছি। এই যে এখন যেটা লিখতেছি এটা লেখেন। দেখেন, ইকো এক্স প্লাস প্লাস, এই প্লাস প্লাসের মানে কি? প্লাস প্লাসের মানে হচ্ছে যেটা আছে তার মান এক করে বাড়বে। এখন এক্স এর মধ্যে কত আছে? 10। তাহলে এক্স প্লাস প্লাস মানে কি 10 এর মান হবে কত? 11। বাট এই জিনিসটা এই লাইনেই হবে না, এই জিনিসটা মানে দেখা যাবে তার পরের লাইনে। এখানে এরকম দেখেন, প্রথমে বললাম ইকো $সাইন এক্স প্লাস প্লাস ইকো বিআর, এরপরে বললাম ইকো এক্স। এখন আউটপুট কি আসবে দেখেন, এখানে কত আসবে আর এখানে কত আসবে। সো এক্স এর মধ্যে কত আছে? 10। তাহলে ইকো এক্স প্লাস প্লাস, এটা এটা মানে হইতেছে কি এক্স এর মধ্যে যেটা আছে সেটা আগে দেখাবে, দেখানোর পরে এক্স এর মান এক বাড়াবে। এক্স এর মধ্যে যেটা আছে সেটা আগে দেখাবে, তারপর এক্স এর মান এক বাড়াবে। যখন এই প্লাস প্লাসটা আসে পরে, তার মানে এক্স এর মধ্যে কত আছে? 10, সেখানে দেখাবে 10 এবং এখানে দেখাবে হচ্ছে 11। কারণ এই লাইনটা যখন প্রিন্ট হবে, ওই যে ভেরিয়েবলের মান কি, ভেরিয়েবলের মান কি পরিবর্তনশীল না? ধরেন আমি যদি এখানে লিখি ফার্স্ট টাইম সমান সমান 10, আবার যদি লিখি ফার্স্ট টাইম সমান সমান 11, তাহলে ফার্স্ট টাইমের মধ্যে কি থাকবে? 10 থাকবে না 11 থাকবে? কথা কন না গে। যদি এরকম হয় ফার্স্ট টাইম সমান সমান 10, আবার ফার্স্ট টাইম সমান সমান 11, তাহলে ফার্স্ট টাইমের মধ্যে কি থাকবে? 11 থাকবে না? এটা এটা এখানে হয়েছে দেখেন, ইকো এক্স, ইকো এক্স, এটার মানে কি? এটা যখন এই লাইনটা কাজ করতেছে, এক্স এর মান যেটা আছে সেটাকে দেখাই নিবে, তারপরে এক্স এর মান এক বাড়াবে, দেখাই নেওয়ার পরে বাড়াবে। কারণ এক্স এর মান কত আছে? 10। তাহলে 10কে দেখাই নিবে, তারপরে বাড়াবে। এরপরে যখন আপনি ইউজ করবেন, ওই যে এক্স এর মান তো বাড়াই দিছে, 11 হয়ে গেছে, আর এরপরে ইকো করলে এক্স এর মান 11ই পাওয়া যাবে, আর 10 আর পাওয়া যাবে না, কারণ আপনি তো এক বাড়াই দিছেন। ব্রাউজারে যাচ্ছি, রিলোড দিচ্ছি, দেখেন 10 এরপরে 11, আমারটা উল্টা আসছে। আমি যদি সেম কোড যদি আমি এখানে ওপেন করি, এখানে ওপেন করি, দেখেন প্রথমে আসছে 10, এরপরে আসছে 11, খেয়াল করছেন? 10 এরপরে 11। সো দিস ইজ দ্য থিং। এখন আবার যদি এই প্লাস প্লাসটা যদি আমি পরে না দিয়ে প্লাস প্লাস যদি আমি আগে দেই, তাহলে কি হবে? প্লাস প্লাসটা যদি আমি আগে দেই, তাহলে এই ইকো মানে কি দেখাবে, সো দেখানোর আগেই সে বাড়ায় নেবে। প্লাস প্লাস আগে মানে কি আগে বাড়ায় তারপর দেখাবে। তার মানে এক্ষেত্রে দুইবারই কত আসবে? 11। এখানেও আসবে 11 এখানে, কারণ এখানে দেখেন দেখানোর আগে বাড়ায় নিছে মানটা। প্লাস প্লাস মানে কি এক বাড়বে, যা দেখাবে তার সাথে এক বাড়ায় এরপরে প্লাস প্লাস মানে এক বাড়বে। এখন যদি ভেরিয়েবলের পরে হয় তাহলে দেখাই নিয়ে বাড়বে, আর যদি ভেরিয়েবলের আগে হয় তাহলে বাড়াই নিয়ে দেখাবে। একটা হইতেছে কি দেখাই নিয়ে বাড়াবে, আর একটা হচ্ছে বাড়াই নিয়ে দেখাবে। সো প্লাস প্লাস যখন আগে থাকবে তখন বাড়াই নিয়ে দেখাবে, আর যখন প্লাস প্লাসটা পরে থাকবে তখন দেখাই নিয়ে তারপরে বাড়াবে। সো যদি প্লাস প্লাসটা আগে দেই তাহলে দুইটাই বাড়াবে। দেখেন যদি রিলোড দেই, দুইবারে কত আসছে? 11 11। ঠিক আছে, সেম ভাবে যদি মাইনাস মাইনাসের কথা বলি, ধরেন এক্স মাইনাস মাইনাস দিলাম, তাহলে এখন কি হবে? মাইনাস মাইনাস মানে কি এক্স এর মান এক কমাবে। তাহলে এখন এখানে কি আগে, তাহলে আগে
দেখায় এখানে কি হবে, আগে দেখাবে না আগে কমাবে বলেন তো এখানে? কমাবে, তাহলে এখানে কত আসবে? এখানে 9 আসবে, এক্সেলেন্ট, থ্যাংক ইউ। তো জাভাস্ক্রিপ্টের ইবাদত মনে হয় কাজে লাগতেছে। এখানে 10, এখানে 9। আমি যদি রিলোড দেই, এখন দেখেন যে প্রথমে 10 এরপরে 9। বাট যদি আমি মাইনাস মাইনাসটা আগে দেই তাহলে কি হবে? দুইবারই কত আসবে? দুইবারই 9 আসবে, কারণ এখানে তো এক্স এর মধ্যে যেটা আছে সেটা দেখানোর আগে কমায় তারপর দেখাবে, কমাই নিয়ে তারপর দেখাবে। এবং ভেরিয়েবলের মান কিন্তু অলওয়েজ পরিবর্তনশীল, সো তার ভিতরে আপনি একবার রাখছেন 10, এরপরে তার মান পরিবর্তন হয়ে 9 হয়ে গেছে, তাহলে এরপরে তার মান কত পাবেন? 9 পাবেন না 10 পাবেন? 9 পাবেন। মানে ভেরিয়েবলের মধ্যে রাখছিলেন হচ্ছে 10, কোনো কারণে মান পরিবর্তন হয়ে এরপরে তার ভিতরে আপনি 9 রাখছেন। এখন তারপরে আপনি কত পাবেন? 10 পাবেন না 9 পাবেন? কথা কন না কেন? 9 পাবে, 9 পাবেন, এটাই। সো লেটেস্ট মানটাই তার ভিতরে থাকবে, এটাই আর কিছু না। সো দিস ইজ প্লাস প্লাস, দিস ইজ মাইনাস মাইনাস। এরপরে নেগেশনটা কিছুই না, নেগেশনটা জাস্ট ধনাত্মক আমি যদি এভাবে বলি, সো এই যে এক্স এর মধ্যে রাখা হয়েছে 10 ইকো এক্স, তার মানে কি আসবে? 10। এখন এই 10 এটা কি পজিটিভ নাম্বার না নেগেটিভ নাম্বার? এটা পজিটিভ নাম্বার। সো আমি যদি এই মাইনাস অপারেটরটা এখানে ইউজ করি, তাহলে এবার যদি রিলোড দিই, এখন দেখেন কি আসতেছে, নেগেটিভ। সো এটা একটা ধনাত্মক সংখ্যা, পজিটিভ নাম্বার, সেটাকে সে নেগেটিভ করে দিছে। আবার যদি এখানে এরকম দেই, তাহলে এক্স বেসিক্যালি কি একটা নেগেটিভ নাম্বার, সেটাকে সে এখন কি করে দিবে? মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে? প্লাস। তাহলে পজিটিভ নাম্বার হয়ে যাবে। এবার দেখেন বেসিক্যালি হ্যাঁ পজিটিভ নাম্বার হয়ে যাচ্ছে। সো এটা হচ্ছে মাইনাস অপারেটরের কাজ। সো একটা পজিটিভ নাম্বারকে নেগেটিভ করে ফেলে এবং একটা নেগেটিভ নাম্বারকে পজিটিভ করে ফেলে, এটাই আর কিছু না। এটা ছিল আমাদের অ্যারিথমেটিক অপারেটর একটা প্র্যাকটিস। এরপর হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। এটা একটু লেখেন কষ্ট করে, আমি যা লিখতেছি একটু লেখার চেষ্টা করেন। আপনাদের কারো যে কোনো জিজ্ঞাসা থাকলে, কোশ্চেন থাকলে করতে পারেন কিন্তু যে কেউ, হ্যাঁ, যে এই জায়গাটা এরকম কেন। সো অ্যাসাইনমেন্ট অপারেটরগুলোর জন্য আমি এখানে একটা এনভায়রনমেন্ট রেডি করেছি, এটা একটু দেখেন। এক্স এর মান 10, ওয়াই এর মান 20, এখানে আমি লিখবো এভাবে। জি বলেন। কোনটা বলেন তো? হ্যাঁ, -11ই তো আসছে অ্যাকচুয়ালি, একটু দাঁড়ান। কোন জায়গাটায় বলেন তো? এটা? আচ্ছা, এখন দেখেন, ইকো মাইনাস এক্স, এক্স এর মধ্যে কত আছে? ধরেন এগুলো নাই, ধরেন এগুলো নাই। এখন এক্স এর মধ্যে এক্স মাইনাস দিলাম, তাহলে এক্স এর মধ্যে কত আছে? -10। এখন ইকো মাইনাস এক্স মানে কি? মাইনাস এক্স মানে হইতেছে এক্স এর মধ্যে এক্স এর মানটাকে সে রিভার্স করে দিবে, যা আছে। একটা মাইনাস, একটা মাইনাসে যোগ বিয়োগ গুণ ভাগ কিছু হবে না, একটা মাইনাসে বিয়োগ হবে না। যদি দুইটা মাইনাস দেন তাইলে এবার এক কমবে। বলেন তো এখন আউটপুট কি আসবে? এক্স এর মান হচ্ছে -10, আর এখানে দিলাম কি এক্স মাইনাস মাইনাস এক্স দিলাম, তাহলে কত আসবে? মাইনাস -11। খেয়াল করছেন যেটা ইয়ে বলছিল, ছেলেটার নাম কি, যেটা আপনি বললেন যে এক্স এর ক্ষেত্রে সূত্রটা কি? বুঝতে পারছেন? এই ক্ষেত্রে আপনি 11 পাবেন। হ্যাঁ, এটাই, মানে বাড়াবে হইতেছে, বাড়াবে বা কমাবে হচ্ছে কি? হ্যাঁ, এখানে এখানে দেখেন, এটা মাইনাস মাইনাস এক্স মানে কি, এক্স এর মানে কমবে। তাহলে যদি এরকম যেই যে 10, একটা হচ্ছে -10 -1, তাহলে আলটিমেটলি কি হবে? দুইটাই তো মাইনাস, তাহলে কত হবে?
সমান সমান -11 হবে, -11 হবে, এটাই কিন্তু এখানে হয়েছে। বাট যদি আপনি একটা মাইনাস দেন তখন কিন্তু আর এই অপারেশনটা হবে না, তখন জাস্ট এই সংখ্যাটার এটা আর কি, ভেরিয়েবলের যে মানে ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যা সেটা রিভার্স হয়ে যাবে, আর কিছুই না। বাট দুইটা থাকলে ওইটা হবে আর কি, যেটা আপনি বলছেন। নট অপারেটর, হ্যাঁ। ঠিক আছে, দুইটা থাকলে রিভার্স হয়ে যাবে আর কি, রাইট, নট বলতে পারেন, ইউ আর অ্যাবসলিউটলি রাইট, নটের কাজ তো রিভার্স করা, তাই না? সামথিং লাইক দিস আর কি। সো এইটা ছিল আমাদের মানে ব্যাপারটা আর কি। সো যেটা বললাম আমি আর ওই ছেলেটা, সেটা হচ্ছে যে বেসিক্যালি এক্স এর মান যদি আপনি কমাইতে চান বা বাড়াইতে চান, তাহলে এই যে মাইনাস 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 দিলে এক কমবে, প্লাস প্লাস দিলে এক বাড়বে, ঠিক আছে? বাট যদি একটা মাইনাস দেন তাহলে কিন্তু এটার সাথে কোনো যোগ বিয়োগ গুণ ভাগ কিছু হবে না, জাস্ট এর যে মানে এটাকে কি বলে, নাম্বারটা পজিটিভ না নেগেটিভ সেই ব্যাপারটা শুধু চেঞ্জ হবে, পজিটিভ থাকলে নেগেটিভ হয়ে যাবে, নেগেটিভ থাকলে পজিটিভ হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, আমি এটাকে আবার পজিটিভ করে নিচ্ছি, এবং এই জায়গাটুকুন আপনাদের লেখা হয়েছে কিনা আমি জানি না, লিখতে পারছেন পুরোটা? যোগ, বিয়োগ, গুণ, ভাগ, ভাগশেষ, এবং আরেকটা হবে এখানে ডট ইকুয়াল একটা আছে, দেখেন এই সবার শেষে। এই ডট ইকুয়ালটা জাভাস্ক্রিপ্টে ছিল না। তো এই হচ্ছে ব্যাপার। আহাত কি লিখতে পারতেছেন কিছু? হ্যাঁ। সরি, ডটটা হচ্ছে কনক্যাটিনেশন অপারেটর। মনে আছে দুইটা ভেরিয়েবল পাশাপাশি কিমনে রাখছিলাম, ডট দিয়ে রাখছিলাম না? এই যে এখানে এই যে ফার্স্ট নেম এবং লাস্ট নেম দুইটা, এই যে ফার্স্ট নেম লাস্ট নেম ডট দিয়ে রাখতেছিলাম। আবার স্ট্রিং, এটা একটা স্ট্রিং, এটা একটা ভেরিয়েবল, এই যে ডট দিয়ে রাখতে, ডট মানে কনকেট করা। লিখতে পারছেন পুরোটা? এখন বলেন, আমরা যে অ্যাসাইনমেন্ট অপারেটরের ভিতরে আছি, তো এখানে ইকুয়াল, প্রথমটা হচ্ছে ইকুয়াল। ইকুয়াল মানে কি? ইকুয়াল মানে ডান দিকের ভ্যালুটাকে বাম দিকে নিয়ে আসা, ডান দিকের ভ্যালুটাকে বাম দিকে নিয়ে আসা। তো ডান দিকে কত আছে? 10, এটাকে এক্স এর মধ্যে রাখতেছে, যেটাই যে এখানে আমরা প্রথমটা দেখলাম। এটা হচ্ছে ইকুয়াল অপারেটর গেল, ওকে ফাইন। এরপরে প্লাস ইকুয়াল কি করবে? সেই যে প্লাস ইকুয়াল, এরপরে যে মাইনাস ইকুয়াল, এই যে মাইনাস ইকুয়াল, এগুলো আসলে কিভাবে কাজ করে এগুলো কিন্তু আপনাদের লাগবে। আমি আগামী ক্লাসে আপনাদেরকে এক্সাম্পল করাবো, সেই এক্সাম্পলের ভিতরেই এগুলো লাগবে। এইটা লাগবে, যোগ লাগবে, এটা লাগবে, প্লাস ইকুয়াল লাগবে, ডট ইকুয়াল লাগবে, তারপরে হ্যাঁ এগুলো লাগবে। তখন কিন্তু বললেন না আজকে কি বার, ঠিক আছে? আজকে কি বারে গল্প তো আপনারা জানেনই, আর কি বলবো। আমি আগামী ক্লাসেই কিন্তু আপনাকে জিজ্ঞেস করব যে আপনার এই কাজটা করতে হবে, কোন অপারেটরটি ইউজ করব বলেন। তখন কিন্তু বললেন না যে স্যার আজকে কি বার। ওকে, সো দিস ইজ দ্য থিং। তাহলে এই প্লাস ইকুয়ালের কাজ কি? এখানে বাম দিকে এবং ডান দিকে যে দুইটা জিনিস থাকবে তাদেরকে যোগ করে যোগফলটা বাম দিকের মধ্যে রেখে দিবে। সো এক্স প্লাস ইকুয়াল ওয়াই, এটা হচ্ছে একটা শর্ট ফর্ম। এর এলাবোরেট ফর্মটা কি? ডলার সাইন এক্স ইজ ইকাল টু ডলার সাইন এক্স প্লাস ডলার সাইন ওয়াই। এইটা আর এইটা কি সেম, এইটা আর এটা হচ্ছে কি সেম। এটা হইতেছে মানে একদম বিস্তারিত, আর এটা হইতেছে সংক্ষিপ্ত। সো এক্স প্লাস ইকুয়াল ওয়াই এর মানে হইতেছে এক্স সমান সমান এক্স প্লাস ওয়াই, অর্থাৎ এক্স এবং ওয়াই দুইটাকে যোগ করে যোগফল কার মধ্যে রাখতেছে? এক্স এর মধ্যে। যদি মাইনাসের ক্ষেত্রেও সেম, মাইনাসের ক্ষেত্রেও সেম, তাহলে এক্স কি হবে? এক্স এবং ওয়াই, এক্স থেকে ওয়াই দুইটাকে বিয়োগ করে বিয়োগফলটা এক্স এর মধ্যে থাকতেছে। গুণের ক্ষেত্রেও সেম, এক্স এবং ওয়াই দুইটাকে গুণ করে গুণ ফলটা ওয়াই এর মধ্যে রাখতে, এক্স এর মধ্যে রাখতেছে। ভাগের ক্ষেত্রেও সেম, এক্স এবং ওয়াই দুইটাকে ভাগ করে ভাগফলটা এক্স এর মধ্যে রাখতেছে। ভাগশেষের ক্ষেত্রেও সেম। এবং এটা হচ্ছে কি কনক্যাটেনেশন অপারেটর, মানে এখানে কি হবে? এক্স ডট ইকুয়াল ওয়াই, এক্স ডট ওয়াই। সো এক্স ডট ইকুয়াল ওয়াই এর মানে কি? এক্স সমান সমান এক্স ডট ওয়াই, অর্থাৎ দুটোকে কনক্যাট করে কনক্যাটটা এখানে রাখবে। তাহলে এখন আমাকে বলেন এখানে আউটপুট কত আসবে? এই লাইনটায় এক্স এবং ওয়াই দুইটাকে যোগ করতেছে, এক্স এর মধ্যে কত আছে? 10, ওয়ার 30, তাহলে এখানে 30 রাখতেছে। এখন এই লাইনটা যখন এক্সিকিউট হয়ে যাবে, এই 30 কার ভিতরে আছে বলেন? এই 30 সংখ্যাটা কার ভিতরে আছে? এক্স এর মধ্যে আছে না? কারণ এইটারে এবং এইটারে যোগ করে যোগফলটা এটার মধ্যে রাখছে।
এখানে 30 আসবে। এখন এখানে যখন আসবে তাহলে এখানে কত আসবে এখন বলেন। এখন এখানে এক্স এর মধ্যে কত আছে? 10 আছে না 30 আছে? 30 আছে, হ্যাঁ। তার 30 - 20, তাহলে কত আসবে এখানে? শুধু 10। এবার যখন এখানে আসবে তখন কত আসবে? 20 গুণ হবে 200 হবে, হ্যাঁ। আর এখানে যখন তখন কত হবে? এখানে এক্স এর মধ্যে কত আছে? 200। 10। আর এখানে কত আসবে? এখানেও সেম। অ্যাকচুয়ালি এখানে যখন আমি এক্স এর মধ্যে কত আছে? 10। আর ওয়াই এর মধ্যে কত আছে? 20। 10টা কি 20 দিয়ে ভাগ যায়? যায় না। তাহলে এটাই হচ্ছে কি ভাগশেষ। তাহলে এখানে কত আসবে বলেন। এখানে এক্স এর মধ্যে কত আছে? 10। ওয়াই এর মধ্যে কত আছে? 10 20, রাইট, এক্সিলেন্ট। 10 20, কারণ কনকেট করো মানে কি পাশাপাশি বসাই দিবে। 10 20, তাহলে 30 10 200 10 10 10 20। আমরা যদি ব্রাউজারে যাই এবং আউটপুট দেখি, দেখেন 30 10 200 10 10 10 20। সো দিস ইজ দ্য অপারেটর। আপনি লিখছেন কি আসলে আপনার কম্পিউটার লিখে আউটপুট দেখেন ঠিক আছে কিনা। এই প্র্যাকটিসটা যেভাবে করবেন আপনার ব্রেন শার্প করানোর জন্য, সেটা হচ্ছে এখানে আপনি ধরেন লিখলেন যে 40, এখানে ধরেন লিখলেন 50, বা এখানে লিখলেন ধরেন 30। এবার আপনি এগুলা ক্যালকুলেট করবেন কত আসে। আগে নিজে মাথা দিয়ে বের করে এরপর আউটপুট দেখবেন। সো তাহলে এটা আমরা এভাবে 10 20 থেকে এই অ্যাসাইনমেন্ট অপারেটরটা আমরা করতে পারলাম। এরপরে কন্ডিশনাল অপারেটর প্র্যাকটিস করে চলেন। জাস্ট একবার করে খালি লেখেন, কারণ এগুলো সামনে আমরা আরো লিখব এবং আমরা আগেও লিখে আসছি। দিস ইজ কন্ডিশনাল অপারেটর। একটু এটা লেখেন। সো প্রথমে ছিল গ্রেটার দেন সাইন। আমি লিখলাম ইকো $সাইন এক্স ইজ গ্রেটার দেন $সাইন ওয়াই। লিখছেন? লেখা শেষ হলে বললেন আগে। আচ্ছা, দুটো ভেরিয়েবল এক্স এর মধ্যে আছে 10, ওয়াই এর মধ্যে আছে 20। তো বলে দিলাম ইকো $সাইন এক্স ইজ গ্রেটার দেন $সাইন ওয়াই। আচ্ছা, $সাইন এক্স ইজ গ্রেটার দেন $সাইন ওয়াই। সো এখন আউটপুট কি আসবে? সো বেসিক্যালি এটা একটা কন্ডিশনাল অপারেটর রোল প্লে করতেছে, ঠিক আছে। সো এক্স এর মধ্যে কত আছে? এক্স এর মধ্যে আছে 10, আর ওয়াই এর মধ্যে কত আছে? 20। তো 10 কি 20 এর চাইতে বড়? এক্স ইজ গ্রেটার দেন ওয়াই, মানে এক্স ওয়াই এর চাইতে বড়। আসলে কি তাই? এক্স কি ওয়াই এর চাইতে বড়? বড় না তো। তাহলে কি আসবে? ফলস। আর পিএসপি তে ফলস হলে কি আসে দেখেন, ব্ল্যাঙ্ক। সো ফলস হলে ব্ল্যাঙ্ক আসে। আর যদি ট্রু হয় তার মানে আমি এরকম করে দিলাম, এরকম করে দিলাম। এক্স এর মধ্যে কত আছে? 100। ওয়াই এর মধ্যে কত আছে? 20। তাহলে 100 ইজ গ্রেটার দেন 20, মানে 100 20 এর চাইতে বড়। আসলে কি তাই? 100 কি 20 এর চাইতে বড়? হ্যাঁ, বড় তো। তাহলে ট্রু। ট্রু হলে আউটপুট কি আসে? 1। তাহলে পিএসপি তে যদি ফলস হয় তাহলে আউটপুট কি আসে? ব্ল্যাঙ্ক, জিরো না, ব্ল্যাঙ্ক আসে, ফাঁকা। আর যদি ট্রু হয় তাহলে আউটপুট কত আসে? 1 আসবে। এটা এখানে একটু মাথায় রাখেন যে পিএসপি যখন আপনি প্র্যাকটিস করতেছেন, যদি ট্রু হয় তাহলে আউটপুট আসে 1, আর যদি ফলস হয় তাহলে আউটপুট আসে কি? 0। ঠিক আছে। আচ্ছা, এখন এটা হচ্ছে ব্যাপার। ধরেন আমি এখানে ধরেন দিলাম এখানে 20। তো 20 দিলেও তাও কি আসবে? 20 কি 20 যেতে বড়? বড় না। আউটপুট কত আসছে? ব্ল্যাঙ্ক। বাট যদি আমি ইকুয়াল দেই, এই যে গ্রেটার দেন আর ইকুয়াল, এবার এখানে লিখলাম গ্রেটার দেন অর ইকুয়াল, এটা লিখে দিলাম। এর মানে কি? এর মানে হচ্ছে এক্স ওয়াই এর চাইতে বড় অথবা কি সমান। এখন তাহলে এক্স ওয়াই এর চাইতে বড় না, বাট কি সমান। তো এক্স এর মধ্যে আছে 20, ওয়াই এর মধ্যেও আছে 20। তাহলে এক্স ইজ
গ্রেটার দেন অর ইকুয়াল ওয়াই। তাহলে বড় না বাট কি সমান, গ্রেটার দেন অর ইকুয়াল। ঠিক আছে, আপনাকে বলা হবে যে দেখেন এটার সাথে এটার মান চেক করেন বড় বা সমান কিনা, বড় অথবা সমান হলে এই কাজটা হবে। বুঝতে পারতেছেন যে দুইটা দুইটা জিনিস আপনার কাছে আছে, দুইটা মান আপনার কাছে আছে, আপনাকে চেক করতে হবে যে একটা মান যদি বড় অথবা সমান হয় তাহলে এই কাজটা হবে, তখন আপনি এইভাবে এই অপারেটরগুলো আমরা ইউজ করব। গ্রেটার দেন আর ইকুয়াল এর মানে কি বড় অথবা সমান কিনা, বড় সমান, এর জন্য কি ট্রু। এক্স এবং ওয়াই, এক্স ওয়াই চাইতে বড় না বাট কি সমান, ট্রু আসছে আউটপুট। সো দিস ইজ গ্রেটার দেন ইকুয়াল, সেম অ্যাজ লেস দেন ইকুয়াল। দেখেন আমি যদি বলি ইকো ডলার সাইন এক্স ইজ লেস দেন ডলার সাইন ওয়াই, হ্যাঁ আউটপুট কি আসবে বলেন তো, ট্রু না ফলস আসবে? তাড়াতাড়ি বলেন কেউ একজন। ফলস আসবে, বিকজ অ্যাকচুয়ালি এবার যদি আমি ইকুয়াল দিই এখানে তখন ট্রু হবে, কারণ বড় না বাট কি সমান, সমান, এবার ট্রু আসছে এটাই। আচ্ছা এরপরে হইতেছে ইকুয়াল ইকুয়াল। সো ইকুয়াল ইকুয়ালের কাজটা কি? ইকুয়াল ইকুয়ালের কাজ হচ্ছে আমি যদি বলি ইকো ডলার সাইন এক্স ইকুয়াল ইকুয়াল ডলার সাইন ওয়াই, সো দুইটা ইকুয়াল দিলে কি হচ্ছে, দুইটা সমান কিনা এটা বোঝাইতেছে, এক্স এবং ওয়াই দুইটা সমান কিনা। সো এখানে যদি আমি বলি 19, এখানে যদি বলি 20, এখন আউটপুট কি আসবে, ট্রু আসবে না ফলস আসবে বলেন তো? ফলস, কারণ দুইটা সমান না। ইকুয়াল ইকুয়াল এটা একটা এক্সপ্রেশন, এই এক্সপ্রেশন বলতেছে এক্স এবং ওয়াই সমান, আসলে কি এক্স এবং ওয়াই সমান, সমান না, তাহলে ফলস আসবে, ফলস আসবে। আবার যদি এখানে যদি দুটো 20 দেই তাহলে এক্স এবং ওয়াই দুটাই কিন্তু সমান, সো আমি যদি রিলোড দেই বলছে কি ট্রু মানে 1। এখন এখানে আরেকটা ব্যাপার আছে, ধরেন আমি এখানে একটা কোলন দিয়ে দিলাম, এখন এক্স এবং ওয়াই দুইটা ভেরিয়েবল, এক্স এর মান কত 20, ওয়াই এর মান কত 20, দুইটা ভেরিয়েবলের মান সমান, ডাটা টাইপ কি সমান না আলাদা বলেন তো? এক্স এর ডাটা টাইপটা কি আর ওয়াই ডাটা টাইপটা হচ্ছে কি নাম্বার, ইন্টিজার, ইন্টিজার সরি, জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে নাম্বার, পিএইচপির ক্ষেত্রে ইন্টিজার। তাহলে দুইটা ডেটা টাইপ আলাদা বাট মানটা সেম, আউটপুট কি আসে দেখি তো? আউটপুট কিন্তু কি আসছে, ট্রু আসছে, 1 মানে ট্রু। সো ইকুয়াল ইকুয়াল অপারেটর দুইটা ভেরিয়েবলের মধ্যে কি চেক করতেছে, শুধুমাত্র মান, মান সমান কিনা। ঠিক আছে, সেম ভাবে আমি যদি নট ইকুয়াল দেই, নট ইকুয়াল আর ইকুয়াল ইকুয়াল জাস্ট উল্টাটা আর কি নাকি। এখন কি আসবে আউটপুট বলেন তো, ট্রু আসবে না ফলস আসবে? এক্স ইজ নট ইকুয়াল ওয়াই, ফলস আসবে, কারণ দুইটা অ্যাকচুয়ালি কি, দুইটা অ্যাকচুয়ালি সমান, বাট আমি বলছি সমান না। যদি এখানে 19 দেয় এখন কি আসবে, এটা একটা এক্সপ্রেশন, এই এক্সপ্রেশন বলতেছে এক্স এবং ওয়াই সমান না, আসলে কি সমান না? হ্যাঁ, এক্স এর মধ্যে 19 ওয়াই এর মধ্যে 20, সরি এক্স এর মধ্যে 19 ওয়াই এর মধ্যে 20, তাহলে দুটো সমান না, অ্যাকচুয়ালি সমান না, এক্সপ্রেশন বলতেছেও সমান না, সো আউটপুট কি ট্রু। ওকে, তাহলে আমরা ডাবল ইকুয়াল দেখলাম। সো ডাবল ইকুয়াল আর নট ইকুয়ালটা তার জাস্ট উল্টাটা আর কি। ডাবল ইকুয়াল চেক করে দুইটা সমান কিনা, আর নট ইকুয়াল চেক করে দুইটা সমান না কিনা, সমান না হলে সে রিটার্ন করে ট্রু, মানে উল্টাটা আর কি। এইটা চেক করে দুইটা সমান কিনা আর এটা চেক করে দুইটা সমান না কিনা। সো তাহলে এই দুইটাকে আমরা এভাবে কাজ করতে পারলাম, ঠিক আছে। এখন এবং আরেকটা জিনিস দেখলাম যে ইকুয়াল ইকুয়াল এবং নট ইকুয়াল এই অপারেটরটা অ্যাকচুয়ালি কি চেক করছে, দুইটা ভেরিয়েবল মধ্যে শুধু মান চেক করে, ডেটা টাইপটা চেক করতে পারে না। এবারে যে ট্রিপল ইকুয়ালটা আমরা দেখি চলেন, এক্স 1 2 3 ডলার সাইন ওয়াই, ট্রিপল ইকুয়াল দিলাম, ঠিক আছে। এক্স ট্রিপল ইকুয়াল ওয়াই এটা দিলাম, সো এটা দিয়ে অ্যাকচুয়ালি কি হচ্ছে আলটিমেটলি, সো ট্রিপল ইকুয়াল এখন আউটপুট কি আসবে, ট্রিপল ইকুয়ালটা বেসিক্যালি দুইটা ভেরিয়েবলের মধ্যে মান এবং ডেটা টাইপ দুইটা জিনিসই চেক করে। ধরেন আমি এখানে 20 দিলাম, এক্স এর মধ্যে 20 ওয়াই এর ভিতরে 20, সো ট্রিপল ইকুয়াল চেক করছে দুইটা ভেরিয়েবলের মধ্যে মান এবং ডেটা টাইপ সমান কিনা। এখন এক্স এর মান এবং ওয়াই এর মানও সমান এবং ডেটা টাইপও সমান, আউটপুট কি আসছে ট্রু। আমি যখন এরকম করে দিই, এখন দুইটা ভেরিয়েবলের মধ্যে মান সমান কিন্তু ডেটা টাইপটা কি সমান না, একটা স্ট্রিং আর একটা ইন্টিজার, কি আসছে ফলস। সো যদি
তাহলে ট্রিপল ইকুয়ালের কাজ কি? ট্রিপল ইকুয়াল কি চেক করতেছে? সমান থাকতে হবে, মান এবং ডেটা টাইপ দুইটাই সমান থাকতে হবে, নাহলে দুইটাই চেক করতেছে, হ্যাঁ। এটা হচ্ছে so, আর নট ইকুয়াল, নট ট্রিপল ইকুয়াল কি, এটার জাস্ট কি কোনটা উল্টাটা, এই যে নট ট্রিপল ইকুয়াল। এখন এখন আউটপুট কি আসবে বলেন তো, ট্রু আসবে না ফলস আসবে? ট্রু আসবে, বেশ, থ্যাংক ইউ। কারণ অ্যাকচুয়ালি এখানে দুইটা ভেরিয়েবলের মধ্যে মান এবং ডেটা টাইপ সমান না। এক্সপ্রেশনটা বলতেছেও যে দুইটা ভেরিয়েবলের মধ্যে মান এবং ডেটা টাইপ সমান না, আসলেও সমান না, সে বলছেও সমান না, ট্রু। ঠিক আছে, সো এটা ছিল আমাদের কন্ডিশনাল অপারেটর। এরপরে আমরা যাব লজিক্যাল অপারেটরে। এই অপারেটরগুলোর প্র্যাকটিস আমাদের সামনে আমরা আরো করব। আপনি জাস্ট এখন আপাতত লেখেন, একবার করে লেখেন, লিখলে আপনার হাতে আপনার সাহস বাড়বে। সো এই লজিক্যাল অপারেটরটা একটু লেখেন, আমি যা লিখতেছি এখন এই জায়গাটাতে। আমি আরেকটা ভেরিয়েবল নিলাম $জেড। এই এনভায়রনমেন্ট একটু রেডি করেন, 10 20 30। সো এই ইনস্ট্রাকশনগুলো একটু রেডি করার চেষ্টা করেন। লেখা হয়েছে না এটা? আচ্ছা দেখেন, তাহলে এখানে আসলে কি করা হয়েছে, তিনটে ভেরিয়েবল নেওয়া হয়েছে এক্স ওয়াই এবং জেড। এখানে বলা হয়েছে ইকো এক্স ইজ গ্রেটার দেন ওয়াই। সো বেসিক্যালি আমরা লজিক্যাল অপারেটর নিয়ে কাজ করতেছি। সো অ্যান্ড, অর এবং নট, এই তিনটে হচ্ছে লজিক্যাল অপারেটর। সো অ্যান্ড অপারেটরের কিভাবে কাজ করে সেটা আমরা এখানে ব্যাপারটা লিখলাম। সো অ্যান্ড অপারেটরগুলো, এই অপারেটরগুলো কাজ করে কন্ডিশন নিয়ে। সো এই অ্যান্ড অপারেটরের মিনিমাম দুইটা কন্ডিশন লাগে, বাম দিকে একটা, ডান দিকে একটা, মিনিমাম। ম্যাক্সিমাম অনেকগুলো হতে পারে। অ্যান্ড অপারেটরের বাম দিকে একটা, ডান দিকে একটা কন্ডিশন থাকবে, মিনিমাম। ম্যাক্সিমাম অনেকগুলো থাকতে পারে। সো
বাম দিকে একটা কন্ডিশন, ডান দিকে একটা কন্ডিশন, এই অ্যান্ড অপারেটর ডিসিশন নেবে যে কি হয়। তো এই 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 যে একটা কন্ডিশন বানানো হয়েছে এখানে, এক্স ইজ গ্রেটার দেন ওয়াই অ্যান্ড এক্স ইজ ওয়াই ইজ গ্রেটার দেন জেড, এটা একটা কন্ডিশন, এটা একটা কন্ডিশন। আবার এখানে আরেকটা কন্ডিশন বানানো হয়েছে, এখানে খেয়াল করেন, এটা এক্স ইজ লেস দেন ওয়াই, এখানে ওয়াই ইজ গ্রেটার দেন জেড। আবার এখানে এক্স ইজ গ্রেটার দেন ওয়াই, ওয়াই ইজ লেস দেন জেড। আবার এখানে এক্স ইজ লেস দেন জেড, ওয়াই ইজ লেস দেন জেড। সো এই চারটা কম্বিনেশনই হয় এখানে, এর বাইরে কোনো কম্বিনেশন হয় না। তো এরও একটা কারণ আছে, কারণটা হচ্ছে অ্যান্ড অপারেটরগুলো মিনিমাম দুইটা কন্ডিশন নিয়ে কাজ করে, বাম দিকে একটা কন্ডিশন, ডান দিকে একটা কন্ডিশন, মিনিমাম দুইটা কন্ডিশন নিয়ে কাজ করে। আর প্রত্যেকটা কন্ডিশন দুই ধরনের ভ্যালু রিটার্ন করে, হয় ট্রু অথবা ফলস, তাই না? আপনি যখন প্রোগ্রাম করতেছেন তখন কন্ডিশনগুলো কি রিটার্ন করবে, ট্রু অথবা ফলস। এমন কোনো কিছু হয় যে অর্ধেক সত্য অর্ধেক মিথ্যা? এমন কি আছে? এটা হবে না, হয় ট্রু হবে নাহলে ফলস হবে, দ্যাটস ইট। অর্ধেক সত্যি অর্ধেক মিথ্যে এটা হবে না। তাহলে কন্ডিশন দুই টাইপের ভ্যালু রিটার্ন করে, ট্রু অথবা ফলস, আর দুইটা করে কন্ডিশন। সো টু টু দি পাওয়ার টু সমান সমান কত হয়? 4। এজন্য এখানে চারটা কম্বিনেশন হয়। বেসিক্যালি এগুলো আমরা যখন কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করছি তখন আমরা এগুলো শিখছি হচ্ছে আপনার লজিক গেট, ডিজিটাল লজিক ডিজাইন, ডিএলডি নামের একটা সাবজেক্ট আমরা পড়ছিলাম, আপনাদেরও থাকতে পারে ডিজিটাল লজিক ডিজাইন। তো ওইখানে এই লজিক গেটগুলো পড়ানো হয়েছে। এখানে আরও অনেক লজিক গেট আছে, অ্যান্ড গেট, অর গেট, এক্সর গেট, নর গেট। তো এত হাবিজাবি লাগে না আসলে, ঠিক আছে? আপনি আগে ফজর নামাজ পড়া শেখেন, এরপরে আপনি ওই সুন্নত মোস্তাহাব এগুলো হাবিজাবি পড়েন। আগে ফরজটা অন্তত পড়েন নাকি? এইটাই হচ্ছে আগে ফরজটা, ফরজ ইবাদত করতে পারতেছি না আমরা, ওগুলো নিয়ে টেনশন করে লাভ নাই। সো দিস ইজ এন্ড, একটা একটা কন্ডিশন, এটা একটা কন্ডিশন। এখন এই কন্ডিশনটা কি রিটার্ন করবে, ট্রু না ফলস বলেন তো? এক্স ওয়াই চাইতে বড়, সত্যি কথা না মিথ্যা কথা? ফলস। ওয়াই জেড এর চাইতে বড়, ট্রু না ফলস? তাহলে এই দুটোই কি ফলস, এটাও ফলস এটাও ফলস। আচ্ছা এটা কি ট্রু না ফলস? এইটা ট্রু, আর এটা কি? এটা ফলস, তার মানে এটা ট্রু এটা ফলস। এবার নিচের লাইনে আসেন, এটা কি? এটা কি? ট্রু। এটা কি? এটা। তো নিচের লাইনে দুইটাই ট্রু, এটা হইতেছে এটা ট্রু এটা ফলস, আর এই লাইনে হইতেছে এটা ফলস এটা ট্রু, আর এখানে দুইটাই ফলস। সো দুইটাই ফলস, একটা ট্রু একটা ফলস, একটা ট্রু একটা ফলস, আর দুইটাই ট্রু। তাহলে দেখি এখন কি আসে আউটপুট। আমি যদি ব্রাউজারে যাই এবং রিলোড দেই, দেখেন, দেখেন প্রথমটা ফাঁকা, পরেরটা ফাঁকা, পরেরটা ফাঁকা, সবার শেষেরটা এক আসছে। সো এই যে যে লাইনটা ইকুয়ালি তিনটে ডট ডট একটা লাইন আসছে, এই লাইনটা বেসিক্যালি প্রিন্ট করছে কি যে বিআর। সো উপরে কিছুই আসে নাই, ফাঁকা। ফাঁকা মানে কি, ট্রু না ফলস? ফলস। তার মানে উপরেও ফাঁকা, এটাও ফাঁকা, এটাও, তিনটা ফাঁকা, শুধুমাত্র নিচেরটা ট্রু আসছে। তাহলে এন্ড অপারেটরের ক্যারেক্টার কিরকম বলেন? এন্ড অপারেটরের ক্যারেক্টার কিরকম, অ্যাটিচিউড কিরকম? যখন দুইটাই ট্রু হয় তখন সে কি রান করে? ট্রু। আদারওয়াইজ সবগুলোর ক্ষেত্রে কি হচ্ছে? ফলস। ধরেন আপনি ফর্ম ভ্যালিডেশন করতেছেন, খেয়াল করেন, ধরেন আপনি ফর্ম ভ্যালিডেশন করতেছেন, ফর্মের মধ্যে ইনপুট দিচ্ছে নাম, ইমেল, ফোন নাম্বার। এখন আপনাকে বললো যে তিনটেই যদি ইনপুট দেয় তাহলে আপনি ফর্মটা সাবমিট হবে, নাহলে হবে না। তখন আপনি কি ইউজ করবেন? এন্ড। যে এন্ড চেক করবেন যে প্রথমটি ইনপুট দিছি কিনা, এন্ড সেকেন্ডটি ইনপুট দিছি কিনা, এন্ড লাস্ট, এন্ড অপারেটর ব্যবহার বলতেছিলাম, ঠিক আছে? আর এ হচ্ছে এন্ড, মানে সবগুলোই যদি ট্রু হয় তাহলে ট্রু। তার মানে সবগুলো নেম, ইমেল এবং মোবাইল নাম্বার তিনটার ভিতরে ভ্যালু দিলেই ট্রু হইলেই তখন আপনি তাকে কাজটা করতে দিবেন। সো দিস ইজ এন্ড অপারেটর, সবগুলো ট্রু হইলেই ট্রু, আদারওয়াইজ ফলস। আহা, লিখতে পারছিলেন কি? হ্যালো। আচ্ছা, আপনার কোশ্চেন থাকলে বললেন। অ্যান্ড, অর, এবার আমি অ্যান্ড এর পরিবর্তে অর দিয়ে দিচ্ছি, জাস্ট এই, আর বাকি সব সেম। এবার জাস্ট এই অ্যান্ড এর জায়গাটায় আমি এই অর দিয়ে দিলাম, আমি এটাকেই কপি করে কমেন্ট করে এবার আমি জাস্ট উপরে পেস্ট করে দিয়েছি এবং সেখানে অ্যান্ড এর জায়গায় অর দিয়ে দিয়েছি। অর সাইনটা আনতে কারো সমস্যা হলে বলেন।
লেখা হলে বলেন, আমি কালো জিরা খাচ্ছি। আমার টেবিলের সামনে কালো জিরা আছে, মধু আছে, আর বাদাম আছে। ওকে, সো যেটা বলতে নিছিলাম, যে এই জায়গাটা একটু খেয়াল করেন। এবার আমি এন্ড এর পরিবর্তে অর দিয়ে দিলাম, সো অর কাজটা কি বেসিক্যালি? তো অর অর সেম। তো অরের ক্ষেত্রেও এখানে অনেকগুলো কন্ডিশন হতে পারে, মিনিমাম দুইটা। সো বাম দিকে একটা কন্ডিশন, ডান দিকে এখন এখানে কি দুইটা কন্ডিশনই ফলস, এখানে এইটা ট্রু এটা ফলস, এখানে এটা ফলস এটা ট্রু, এখানে দুইটাই ট্রু। দেখি অর কি করে। অরের ক্ষেত্রে কি হয়েছে বলেন তো? ট্রু, আর বাকিগুলো কি ফলস। ধরেন উপরেরটা কিছু আসে না, বাকি তিনটাই আসছে, এর মানে কি এই প্রথমটাই কিছু আসে না, এর পরের গুলো এক এক করে আসে, মানে প্রথমটা কি ফলস, আর এর পরের গুলো ট্রু। সো অরের ক্ষেত্রে কি, যে কোনো একটা ট্রু হইলেই কি হইতেছে, ট্রু। আর আপনি একটা ফর্ম সাবমিট করতেছেন, আপনাকে বললো ফর্মে তিনটি ইনপুট ফিল্ড আছে, নেম, মোবাইল আর ইমেল। আপনাকে বলছে যে কোনো একটা দিলে সাবমিট হবে। যদি নেম দিলেও হবে, ইমেল দিলেও হবে, বা মোবাইল দিলে যে কোনো একটা দিলেই হবে। তখন আপনি কোনটা ইউজ করবেন? অর। যে কোনো একটা হলেই কাজটা হবে, আর না হলে হবে না। আর এন্ড মানে কি সবগুলো হওয়া লাগবে, নাহলে হবে না। এন্ড এবং অরের ব্যাপারটা বুঝতে পারছেন? সো দিস ইজ দ্য থিং অ্যাকচুয়ালি। এটাই আমরা, এগুলো সহজ আমরা জানি সবাই কম বেশি, আমি তারপরে একটু বেশি কথা বলতেছি, আই এম সরি। ঠিক আছে, বাট এটা একটু প্র্যাকটিস করতে হবে। আমি জানি এগুলো আপনারা জানেন, এখানে যারা আছেন কম বেশি সবাই। বাট তারপরে একটু আরেকবার ইউজ টু হন। আপনি একটা জিনিস জানেন, সেটা যদি আরেকবার জানেন, শোনেন, লেখেন, আপনার সমস্যা হবে, তাই না নাকি? হাই হাই আমি জানি, আবার লিখলাম আবার শুনলাম, ঝামেলা হয়ে যাবে। কিছু কর না গে। হ্যাঁ, প্রচুর সমস্যা হবে, আচ্ছা। সুধাংশু কিছু বলবেন নাকি? সুধাংশের মনে হয় প্রচুর সমস্যা হবে। ওকে, সমস্যা নেই, প্রচুর সমস্যা নিয়ে আমরা প্রচুর সমস্যা নিয়ে আমরা প্রচুর পরিমাণে কাজ করব। ঠিক আছে। সো বাই দ্য ওয়ে, এই ছিল আমাদের মানে অপারেটরের যে ব্যাপারগুলো ছিল আর কি, অ্যান্ড, অর এবং নট। সেই অপারেটরগুলো আপনারা একটু বাসায় ফাঁকা টাইম নিয়ে, ধরেন আপনার কোনো কাজ নাই, আপনি তখন এগুলো প্র্যাকটিস করবেন। কোড লিখতে হবে ভাই, কোড লেখা ছাড়া কোনো উপায় নেই। আমাকে বলছিল একজন যে আমি ভালো ডেভেলপার হতে চাই, কি করতে হবে বলেন? আপনারা ফকিরের কাছে যান যে হুজুর একটু ঝাড়ফুস করে দেন, আমি ভালো ডেভেলপার হতে চাই। কোনো ঝাড়ফুঁক করে কোনো লাভ নাই। ভালো ডেভেলপার হওয়ার শর্ত একটাই, আপনাকে কোড লিখতে হবে। আল্লাহর নাম নিয়ে কোড লেখা শুরু করে দেন, দ্যাটস ইট। আর কিছু লাগবে না। যতক্ষণ নিঃশ্বাস নিতে, যতক্ষণ হায়াত আছে লিখতে থাকেন, লিখতে থাকেন, যাওয়াই কিছু একটা হবে, আল্লাহ ভরসা। সো দিস ইজ অপারেটর গেল। এরপরে ছিল আমাদের অপারেটর, পরে ছিল স্টেটমেন্ট। এই যে স্টেটমেন্ট ছিল, তো স্টেটমেন্ট একটু প্র্যাকটিস করবো, খেয়াল করেন এখন। স্টেটমেন্ট একদম সিম্পল। আমি অপারেটরে সবকিছু কমেন্ট করে রাখলাম। তো বেসিক্যালি স্টেটমেন্ট জিনিসটা আসলে কি দেখেন, আমি যদি এখানে বলি, আমরা আমরা জানি এগুলো সবাই, তারপর আরেকবার বলতেছি। তো দিস ইজ স্টেটমেন্ট। তো স্টেটমেন্ট বেসিক্যালি আমরা যখন কোনো একটা জিনিস তৈরি করব, প্রোগ্রামিং করব, তো আমরা একটা লাইন কোড লিখে লিখে কাজটা করি। সো একটা লাইন কোডকে বলা হচ্ছে একটা স্টেটমেন্ট। যেমন আমি এখানে ধরেন লিখলাম $x is equal to 10, $y is equal to 20, $z is equal to $x plus $y equal $z। আমি ধরেন সিম্পল এই কোডটা লিখলাম, এখানে x is equal to 10, y is equal to 20, z is equal to x plus y equal z। তাহলে এই যে এটা একটা স্টেটমেন্ট, এটা একটা স্টেটমেন্ট, এটা একটা স্টেটমেন্ট, এটা একটা স্টেটমেন্ট, এখানে 4 লাইন স্টেটমেন্ট লেখা আছে। তো দিস ইজ কল্ড স্টেটমেন্ট। তো আমরা যখন প্রোগ্রামিং করে কোনো ওয়েবসাইট বা কোনো সফটওয়্যার বানাবো, তখন আমাদের এভাবে স্টেটমেন্ট লিখে লিখে বানাইতে হবে। তো স্টেটমেন্ট সাধারণত 4 ধরনের হয়, 3 ধরনের হয়। একটা হচ্ছে সিঙ্গেল লাইন, 3 ধরনের হয়। সিঙ্গেল লাইন স্টেটমেন্ট, একটা হচ্ছে কন্ডিশনাল,
একটা হচ্ছে লজিক্যাল, সরি রিপিটেড। এই তিন ধরনের সিঙ্গেল লাইন স্টেটমেন্ট, কন্ডিশনাল স্টেটমেন্ট এবং রিপিটেড স্টেটমেন্ট। ঠিক আছে, তিন ধরনের স্টেটমেন্ট আমাদেরকে লিখতে হবে। সো এই হচ্ছে স্টেটমেন্টের ব্যাপারটা গেল। তো স্টেটমেন্ট আমরা কিভাবে লিখবো, তিন ধরনের স্টেটমেন্ট। তাহলে যখন আমরা একটা স্টেটমেন্ট লিখলাম এক্স সমান সমান 10, এটা একটা স্টেটমেন্ট, ওয়াই সমান সমান 20, এটাও একটা স্টেটমেন্ট, জেড সমান সমান এক্স প্লাস ওয়াই, এটাও একটা স্টেটমেন্ট, ইকুয়াল জেড, এটাও একটা স্টেটমেন্ট। তো এই যে আমরা এখানে 4 লাইন কোড লিখলাম, তো এগুলো হচ্ছে সিঙ্গেল লাইন স্টেটমেন্ট। আমরা লিখে গেলাম, ব্রাউজারে রান করলাম, রান করার পরে এখানে দেখতে পাচ্ছি আউটপুট চলে আসছে কত, 30। সো এই চারটা লাইনে এক্সিকিউট হয়ে গেছে, দিস ইজ কল্ড সিঙ্গেল লাইন স্টেটমেন্ট। আমরা লিখবো এবং সেটা রান করলে এক্সিকিউট হয়ে যাবে। তো এইভাবেই লিখলেই হবে না, আমাকে কখনো কখনো কন্ডিশনাল স্টেটমেন্টও লিখতে হবে, মানে আমি ইকো জেড এটা লিখবো, বাট এটা এটা হইতেও পারে নাও হইতে পারে, এক্সিকিউট হইতেও পারে নাও হইতে পারে, দ্যাট ইজ কল্ড কন্ডিশনাল স্টেটমেন্ট। তো কন্ডিশনাল স্টেটমেন্ট লেখার জন্য আমাদের অ্যাডিশনাল চারটা সিনট্যাক্স আমরা ইউজ করতে পারি। একটা হচ্ছে ইফ, একটা হচ্ছে ইফ এলস, একটা হচ্ছে ইফ এলস ইফ, একটা হচ্ছে সুইচ। আমরা এগুলো করে আসছি পিএসপিতে। আর রিপিটেড স্টেটমেন্ট মানে কি, আমি লিখবো একবার, আউটপুট হবে বারবার। এর জন্য আছে কি ফর, আছে হোয়াইল, এরপরে আছে হচ্ছে কি ডু হোয়াইল, আর একটা হচ্ছে ফর ইচ। আমাদেরকে বেসিক্যালি এই 4 দোকানে 7 আর 1 8টা, 4 দোকানে কত 7 আর 1 8, এই 8টা ব্যাপার সম্পর্কে, এই 8টা ব্যাপার, ইফ কিভাবে লিখতে হয়, কিভাবে কাজ করে, ইফ এলস কিভাবে লিখতে হয়, কিভাবে কাজ করে, ইফ এলস ইফ কিভাবে লিখতে হয়, কিভাবে কাজ করে, সুইচ কিভাবে লিখতে হয়, কিভাবে কাজ করে, এগুলো আমাকে জানতে হবে প্র্যাকটিস করে করে। কারো মুখে কারো কাছে তালিম নিয়ে লাভ নাই যে ওস্তাদ আমনে কন, আপনি একদম মনোযোগ দিয়ে শুনেন, আর ওস্তাদ আপনার তালিম দিয়েছে ইয়ে করে লাভ নাই। আপনি এখানে কোনো উস্তাদ নাই, সবাই উস্তাদ। ডেভেলপমেন্ট লাইনে যে কোড লিখবে সেই উস্তাদ, আর যে শুনবে সে ঠিক আছে, সে সে আর কি বলবো। সো ইফ ইফ হ্যাঁ, সারগীত টার্গিত লাভ নাই। আপনি সারগীত না, মানে এখানে ওস্তাদ মানে কোড লিখতে হবে আপনাকে, ভাই আল্লাহর নাম নেই, আর কিছু করার নাই, কিচ্ছু করার নাই। ওই যে কয় না, কি জানি কয়, যে কবি নীরব না কি জানি কয়, এরকম, আর কিচ্ছু করার নাই। ঠিক আছে। সো বাই দ্য ওয়ে, দিস ইজ কন্ডিশনাল স্টেটমেন্ট লেখার জন্য ইফ এলস ইফ এবং সুইচ, এই চারটা সিনটেক্স ব্যবহার করে আমরা স্টেটমেন্টকে কন্ডিশনাল করতে পারবো। তো তাহলে ধরেন এই ইকো জেড, এই লাইনটা এক্সিকিউট হবে কি হবে না সেটা আমরা যদি ডিফাইন করে দিতে পারি, তাহলে এটা হবে একটা কন্ডিশনাল স্টেটমেন্ট। সো কন্ডিশনাল স্টেটমেন্ট কিভাবে লিখতে হয়, আমি বলে দিলাম ইফ $x is greater than $y, এরকম লিখে দিলাম। এখন কি হবে, এখন যদি আমি প্রোগ্রামটা রান করি তাহলে আউটপুট কত আসবে, আউটপুট কি 30 আসবে না আসবে না বলেন তো? আউটপুট আউটপুট কিন্তু 30 আসবে না, কারণ এই যে এখানে একটা, এই যে ইকো জেড, এটা একটা স্টেটমেন্ট। এখন এই স্টেটমেন্টটা হয়ে গেছে কন্ডিশনাল, কারণ আমি ইফ ব্যবহার করছি, যে ইফ ইফ দিয়ে শুরু করতে হয়, এরপর একটা কন্ডিশন, এই কন্ডিশন যদি ট্রু হয় তাহলে ভিতরের কাজটা হবে। ভেরি সিম্পল। যদি ব্রাউজারে যাই, রিলোড দেই, এখন আউটপুট কিন্তু কিছুই নেই, ফাঁকা। সো এই যে এই লাইনটা কিন্তু এক্সিকিউট হচ্ছে না। যদি আমি এরকম করে দিই, কন্ডিশনটা ট্রু করে দিলাম, বললাম এক্স ওয়াই চাইতে ছোট, আসলেই তো তাই, এক্স ওয়াই চাইতে ছোট, ট্রু, আউটপুট 30 চলে আসে। সো দিস স্টেটমেন্ট আর কল্ড কি, কন্ডিশনাল স্টেটমেন্ট। আমরা ইফ দিয়ে এভাবে কন্ডিশনাল স্টেটমেন্ট তৈরি করতে, ইফ এরপরে কন্ডিশন ট্রু হলে কাজটা হবে। ভেরি গুড। এরপরে ইফ এলস। সো ইফ এলসটা কিভাবে কাজ করে সেটাও আমরা জানি, আরেকবার লিখতে পারি চাইলে। এখন আউটপুট কি আসবে, সো এইভাবে লিখে দিলাম। বেসিক্যালি এখানে ইকো জেড দেওয়া আছে, আবার ইকো হ্যালো ওয়ার্ল্ড দেওয়া আছে। সো দিস ইজ ইফ এলস। ইফ এলস এর স্ট্রাকচারটা হচ্ছে এরকম, ইফ কন্ডিশন যদি ট্রু হয় তাহলে এই কাজটা হবে, আর যদি কন্ডিশন ফলস হয় তাহলে এলস এর ভিতরে যা আছে সেটা হবে। এখন কি ইকো জেড হবে না ইকো হ্যালো ওয়ার্ল্ড হবে বলেন তো? এই কন্ডিশনটা কি ট্রু না ফলস? ট্রু। তাহলে
জেড আসবে, জেড মানে কত 30 আসবে। আবার যেরকম করে দিই এক্স ইজ গ্রেটার দেন ওয়াই, হ্যালো ওয়ার্ল্ড আসবে। এখন যদি রিলোড দিই, যে হ্যালো ওয়ার্ল্ড আসছে। এখন কারো যদি কোনো কনফিউশন থাকে, আপনি একটু আপনার কম্পিউটারে চেক করে দেখেন যে আসলে এরকম হয় কিনা। আমি 2 মিনিট সময় দিচ্ছি, একটু দেখেন চেক করে। আসছে না, সরি। সো দিস ইজ দ্য থিং। তাহলে এভাবে কাজটা হচ্ছে। এখন ইফ এলসটা আমরা দেখলাম, এবার ইফ এলস ইফটা আমরা একটু প্র্যাকটিস করব। সো একটু কোড লেখেন, যা লিখতেছি। সজীব কথা কর না কে? আহা, বলেন। এখন আমরা আমাদের প্রয়োজন, এখানে কন্ডিশন তো আমরা আমাদের মানে সিচুয়েশনের উপর ডিপেন্ড করে লিখব। এখানে কখন এক্স আসবে, কখন ওয়াই আসবে, কখন জেড আসবে, এটা তো ডিপেন্ড করবে আমার পরিস্থিতির উপরে। হ্যালো আতিক, আরেকটু বলেন না আরেকবার। হ্যাঁ, এখানে তো চেক করতেছে সে এক্স ইজ গ্রেটার দেন ওয়াই, এক্স ওয়াই চেয়ে বড় কিনা। যদি ট্রু হয় তাহলে ভিতরে ঢুকে এই কাজটা মানে কি, ইকো জেড, জেড এর মধ্যে কত রাখছিলাম আমরা, এক্স এবং ওয়াই দুইটা যোগ করে যোগফল রাখছিলাম জেড এর ভিতরে। আর যদি এটা ফলস হয় তাহলে এলস, এখানে যা বলছে সেটা করবে সে। আ- বলেন, সমস্যা নাই। আচ্ছা, তাহলে আপনি এখানে লিখে দেন ইকো, যে এখানে ভাবে লিখে দেন $, এক্স ইজ, এখন কি লিখলাম দেখেন। এখন বলছি এক্স ইজ, এখন এখানে যদি এক্স ওয়াই চাইতে ছোট হয় তাহলে এই কাজটা হবে, আর যদি ছোট না হয় তাহলে এই কাজটা হবে। এখন এখানে ভিতরে কি কাজ হবে সেটা ডিফাইন করবো আমরা আমাদের প্রয়োজনে, এগুলো তো আর আমাদের কাজ হবে না। আমরা এখন যা করতেছি দিস ইজ নট আওয়ার ফাইনাল জব। আমাদের ফাইনাল জব হচ্ছে কি, আপনি প্রফেশনাল ডাটাবেজে ক্রুড করবেন, বা কোনো একটা ওয়েব পেজ লোড হবে, বা কোনো একটা স্টেটমেন্ট করবেন। এগুলো জাস্ট মানে ব্যাপারটা হচ্ছে কি, জাস্ট এগুলো জাস্ট মানে সিনটেক্স গুলোকে বোঝা, আর কিছু নেই। এই জন্য এই প্র্যাকটিস গুলো আর কি। আমি জানি না আসলে আপনি কি জিজ্ঞেস করছেন, আমি এতটুকুনি বুঝতেছি আপাতত। এখন এখন আউটপুট কি আসবে, যদি এক্স ওয়াই চাইতে ছোট হয় তাহলে বলবে কি এক্স ইজ লেস দেন ওয়াই, আর যদি ছোট না হয় তাহলে এক্স ইজ গ্রেটার দেন ওয়াই। এবার যদি ব্রাউজারে যাই, তো এটা জাস্ট এই যে এক্স ইজ গ্রেটার দেন 20, এর মানে কি বলছে এক্স ইজ গ্রেটার দেন 20, এটা আসলে কি তাই? লেস দেন, অ্যাকচুয়ালি এটা তো আসার কথা। ও সরি, এটা তো বড় বলছি, সরি। এক্স কি ওয়াই চাইতে বড়, অ্যাকচুয়ালি আমি, উপরে হবে গ্রেটার, নিচে হবে লেস। এবার খেয়াল করেন এক্স ওয়াই চাইতে যদি বড় হয় তাহলে এখানে প্রিন্ট হবে কি এক্স ইজ গ্রেটার দেন ওয়াই, আর যদি বড় না হয়
তাহলে এক্স ইজ লেস দেন ওয়াই। এবার যদি ব্রাউজারে যাই, এক্স ইজ 10 20 চাইতে ছোট। সো এটা আমাদের মেইন ইস্যু না, আমাদের মেইন ইস্যু হচ্ছে যদি কন্ডিশন ট্রু হয় তাহলে এখানে ঢুকে, আর যদি কন্ডিশন ফলস হয় তাহলে এইখানে ঢুকে। এখন ঢুকে সে কি করবে সেটা পরের হিসাব, আগে কোথায় ঢুকে সেটা আপনি মনে রাখেন। এখানে যদি কন্ডিশন ট্রু হয় তাহলে কোথায় যাচ্ছে, এলসে না এখানে, এখানে। ওকে, আমরা নেক্সটে আগাই। তিনটে ভেরিয়েবল নেওয়া হয়েছে এক্স ওয়াই জেড। এবার এটা একটু লেখেন। এই কোডটা কিন্তু লিখতে পারেন চাইলে। সজীব, আমি কিন্তু আপনার সাথে ফান করে নেই ভাই, আপনি আসলে ঝাল কিছু খান, আপনার শরীর সুস্থ হয়ে যাবে। ওষুধ খায় কি হবে, ধুর। আপনি ওকে, বুঝতে পারছি আপনারও মাথার মধ্যে এখনো ভূত আছে। প্যারাসিটামল ট্যারাসিটামল এগুলো খাইবেন, সমস্যা, ওষুধ খাওয়া ভালো। আমি তো না, গুড, ভেরি গুড, সমস্যা নেই, খান, আগে কোড লেখেন এরপরে খান। লেখা হয়ে গেছে মনে হয়, তাই না? ওকে, থ্যাংক ইউ। সো এখানে একটু খেয়াল করেন, এটা হচ্ছে ইফ এলস ইফ এর যে ব্যাপারটা সেটা। সো ইফ, এরপরে এখানে থাকতেছে হচ্ছে কন্ডিশন। সো এই কন্ডিশন যদি ট্রু হয় তাহলে এখানে যাওয়ার কথা। আর ইফ এলস ইফ দিয়ে এখানে আরেকটা কন্ডিশন, এবার এখানে এই কন্ডিশন ট্রু হলে এখানে কিছু ঢুকবে। ইফ এলস ইফ আবার একটা কন্ডিশন, এভাবে আপনি অনেকগুলো কন্ডিশন দিতে পারবেন যতগুলো কন্ডিশন দরকার হয়। মানে ইফ একটা কন্ডিশন, এরপরে একটা কাজ, এলস ইফ আর একটা কন্ডিশন আর একটা কাজ, এলস ইফ আর একটা কন্ডিশন আর একটা কাজ, এভাবে আমাদের যতগুলো মন চায় ততগুলো এলস ইফ কন্ডিশন, ততগুলো কাজ। এবং সবার শেষে এলস, এটা লিখতেও পারেন নাও লিখতে পারেন, এটা না লিখলেও সমস্যা নাই। বাট এলসটা হয়তো যদি কোনোটাই না হয় তাহলে কি এটা হবে। সো এই হচ্ছে সিচুয়েশন। এখন আমরা এক্স এর ভিতরে রাখছি 10, ওয়াই এর ভিতরে 20, জেড এর মধ্যে 30। তাহলে এখন এই কন্ডিশনটা ট্রু হবে না ফলস হবে? ফলস হবে।
কারণ এক্স এর মধ্যে আছে 10, 10 তো 20 এর চাইতে বড় না, ফলস, এখানে যাওয়ার কথা না। এলস ইফ ওয়াই ইজ গ্রেটার দেন জেড, এটাও তো ফলস, কারণ 20 30 এর চাইতে তো বড় না, এটাও ফলস। এখানে আসলাম, বলছে জেড ইজ গ্রেটার দেন এক্স, এই কন্ডিশনটা ট্রু। জেড এক্স এর চাইতে বড়, জেড এর মধ্যে আছে 30, এক্স এর মধ্যে আছে 10, 30 10 এর চাইতে বড়, কন্ডিশন ট্রু। ভিতরে ঢুকে আউটপুট আসবে হ্যালো ঢাকা, এরপরে এলস এর ভিতরে লেখা আছে হ্যালো পিএসপি। আমি যদি প্রোগ্রামটা রান করি, ব্রাউজারে যাচ্ছি, প্রোগ্রামটা রান করতেছে, আসছে হ্যালো ঢাকা, খেয়াল করছেন? তার মানে এই এই কাজটা হচ্ছে, এটা হচ্ছে না। সো এইভাবে হচ্ছে ইফ এলস ইফ আমরা লিখতে পারি। এখন ধরেন এখানে এই কন্ডিশনটাও ট্রু করে দিলাম, এখন এই প্রথম কন্ডিশনটা ফলস, এই সেকেন্ড কন্ডিশনটা ট্রু। ওয়াই ইজ লেস দেন জেড, মানে ওয়াই জেড এর চাইতে ছোট। আসলেই তাই, ওয়াই এর মধ্যে আছে হচ্ছে 20 আর জেড এর মধ্যে আছে হচ্ছে 30, এখানে বলতেছে 20 30 এর চাইতে ছোট, আসলেই তো তাই। তাহলে এখানে এই কন্ডিশনটাও ট্রু, এটাও ট্রু। এখন তাহলে কি হ্যালো বাংলাদেশ হ্যালো ঢাকা আসার কথা। যদি ব্রাউজারে যাই, রিলোড দেই, আসতেছে শুধুমাত্র হ্যালো বাংলাদেশ, হ্যালো ঢাকা আর আসতেছে না। এটার তাহলে এখান থেকে কি ডিসিশন নেওয়া যায়? আবার ধর আমি এটাও ট্রু করে দিই, প্রথমটাও ট্রু করে দিলাম, বলে দিলাম এক্স ওয়াই এর চাইতে ছোট, আসলেই তো তাই, 10 20 এর চাইতে ছোট, ট্রু। এবার তাহলে হ্যালো ওয়ার্ল্ড হ্যালো বাংলাদেশ হ্যালো ঢাকা সবগুলোই ট্রু। যদি রিলোড দেই, শুধু হ্যালো ওয়ার্ল্ড আসতেছে। তো তার মানে কি, যখন একটা কন্ডিশন ট্রু হচ্ছে, এর ভিতরে ঢুকে কাজটা করতেছে, বাকিগুলো কি সে চেক করতেছে? না, বাকিগুলো চেক করতেছে না। শুনছেন না আমার কথাটা আহাদ? যখন একবার কন্ডিশন ট্রু হচ্ছে, তখন যখন একবার কন্ডিশন ট্রু হচ্ছে, ভিতরে ঢুকে কাজটা করতেছে, বাকি কন্ডিশনগুলো সে আর চেক করে না। চেক করলে তো ট্রু হলে তো ভিতরে ঢুকতো, তাই না? এটা হচ্ছে ইফ এলস ইফ। ইফ এলস ইফ এর মাধ্যমে আমরা অনেকগুলো কন্ডিশন করতে পারি, এটা হলে এটা হবে, এটা হলে এটা হবে, এটা হলে এটা হবে। বাট যদি একবার একটা ট্রু হয়, বাকি কন্ডিশনগুলো সে আর চেক করে না। এটাই হইতেছে ইফ এলস ইফ এর ক্যারেক্টার। আচ্ছা, আর যদি সবগুলো ফলস হয়, ধরেন এটাও ফলস, এটাও ফলস, আবার এটাও ফলস, এখন এক্স ওয়াই এটাও ফলস, এটাও ফলস, এটাও ফলস, সবগুলো ফলস করে দিছি। জেড এক্স এর সাথে ছোট, ফলস। জেড এক্স এর সাথে বড়, সবগুলোই ফলস। তাহলে কোন আসবে? এলস এর ভিতরে হ্যালো পিএসপি। সবগুলো ফলস হলে আসতেছে কি এলস এরটা। ঠিক আছে, দিস ইজ ইফ এলস ইফ। কারো কিছু বলার থাকলে বলতে পারেন যে না ব্যাপারটা এরকম বা এটা এরকম কেন। এরপরে আমরা সুইচ প্র্যাকটিস করব। সুইচটা সুইচটা একদম সহজ। তো একটু লেখেন, এটি একটু লেখেন।
ডিফল্টে ব্রেক না লিখতে হয় না আর কি, এটা তো সবার শেষে। আচ্ছা, তাহলে এটা মনে হয় লেখা হয়ে গেছে, তাই না? আচ্ছা, এখন খেয়াল করে দেখেন, তো এখানে বেসিক্যালি যে কাজটা করলাম, সেটা একটু বলার চেষ্টা করতেছি, একটু খেয়াল করেন। এখানে বেসিক্যালি সুইচ, বেসিক্যালি আমরা কন্ডিশনাল স্টেটমেন্টের সুইচ সিনট্যাক্সটা নিয়ে কাজ করতেছিলাম। এখন তো সুইচ কিভাবে লিখতে হয়, সুইচ দিয়ে শুরু করতে হয়, এবার একটা ব্র্যাকেট শুরু ব্র্যাকেট শেষ। সুইচের অনেক ব্যবহার আছে, হ্যাঁ, আপনাদের সুইচ অনেক কাজে লাগবে। সুইচ ইনফ্যাক্ট ইফ এলস ইফ সুইচ, এই চারটাই প্রচুর কাজে লাগে। প্রোগ্রামিং মানে ইফ আর ফর ইচ, আর কিছুই না। ইফ, ফর আর ফর ইচ আর সুইচ, এগুলা ইফ এলস এগুলা। সো বেসিক্যালি সুইচের ভিতরে একটা ভেরিয়েবল পাস করতে হয়, সুইচ এমনে লিখতে হয়। আমি আপনাকে আর একটা ক্লাস পরে অ্যাসাইনমেন্ট দিব, তখন আমি বলবো আপনাকে যে ভাই কাজটা সুইচ দিয়ে করেন, তখন বলবো যে কাজটা সুইচ দিয়ে করিয়েন। আচ্ছা, তো সুইচ কিভাবে লিখতে হয়, সুইচ দিয়ে শুরু করতে এবার লিখবেন, এরপরে একটা একটা ভেরিয়েবল পাস করতে হয়। এই ভেরিয়েবলের মধ্যে যে মানটা থাকে, সেই মানের উপর বেস করে ভিতরে কেসগুলোকে লেখা হয়, ভিতরের কেসগুলোকে লেখা হয়। কেমন? এখন ধরেন এই কেস, এই এক্স এর মান কত, 10, তাহলে এই প্রথম কেসটা মিলে যাবে, মিলে গেলে এই কাজটা করবে, করার পরে এরপরে সে আর কেস চেক করবে না, এরপরে সে খুঁজবে হচ্ছে ব্রেক, ব্রেক পাওয়ার পর সে কাজটা মানে বন্ধ করে দিবে। সুইচের ভিতরে যে ভেরিয়েবলটা পাস করতেছেন, তার ভিতরে যে মানটা আসবে, সেই মানের উপর বেস করে ভিতরে কেসগুলোকে সাজানো হয়, এভাবে লেখা হয় কেসগুলো। তো প্রথমে যখন সুইচের ভিতরে ঢুকে প্রথমে চেক করে এর মধ্যে যে মানটা আছে তার সাথে কোন কেসটা মিলে। সো এখানে কোন কেসটা মিলবে, কেস 10, এক্স এর মধ্যে আছে কত, 10, এই কেসটা মিলবে। সো একবার কেসটা মিলার পরে সে আর কেস চেক করে না, সে শুধু কাজ করে যায় এর যতক্ষণ না পর্যন্ত ব্রেক না পায়। তাহলে কেস 10 মিলে গেছে, এই কাজটা হবে, এরপরে ব্রেক পাবে, আর কিছু হবে না, এর বাইরে চলে আসবে। ঠিক আছে? সো এখন যদি আমি ব্রাউজারে যাই, তাহলে রিলোড দিয়ে আউটপুট কি আসছে দেখেন, হ্যালো ওয়ার্ল্ড। সো এই যে এক্স এর মধ্যে কত আছে, 10, তাহলে প্রথম কেসটা মিলে গেছে, মিলে যাওয়ার পর সে ভিতরে ঢুকে এই কাজটা করবে এবং এখানে ব্রেক পাইছে। এখন যদি এখানে ব্রেক না দেই তাহলে কি হবে, ধরেন কোনো কারণে আমি এখানে ব্রেক দিলাম না, তাহলে এইটাতে এটা করবে, সেইটাও করবে, কারণ সে তো খুঁজবে ব্রেক, সে আর কেস সার্চ করবে না। এখন দেখেন হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো বাংলাদেশে চলে আসছে। সো যদিও করতেই থাকবে, হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এবার ধরেন এখানে দিলাম এক্স এর মধ্যে মান দিলাম হচ্ছে 100, এখন এক্স এর মধ্যে কত আছে, 100, তাহলে এখানে কি 100 নামের কোনো কেজ আছে, ডিফল্ট আসবে হ্যালো পাকিস্তান, হ্যালো পাকিস্তান চলে আসে। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। আর যদি আমি এখানে ধরেন 30 দিলাম, তাহলে কি আসবে, হ্যালো ইন্ডিয়া চলে আসবে, হ্যালো ইন্ডিয়া চলে আসছে। সো যে কেসটা মিলে যাবে সেই কাজটা হবে। ঠিক আছে? আচ্ছা, এখন এই ছিল আমাদের সুইচ, এভাবে লিখতে হয় আর কি, আর কিছুই না। সো কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন জানার। জি, কন্টিনিউ বা ব্রেক সেগুলো আমরা এখন এখানে ইউজ করব না, সেগুলো পরে আমরা দেখবো আর কি। ঠিক আছে? তো বেসিক্যালি সুইচের ভিতরে ওগুলো করা হয় না, ওগুলো লুপের মধ্যে ম্যাক্সিমাম করা হয়, সুইচের ভিতরেও করা হয়, কারণ এটা তো অ্যাকচুয়ালি লুপের ভিতরে ওটার ম্যাক্সিমাম ইউজটা আসে কন্টিনিউ বা ব্রেকের। আচ্ছা, তো সুইচ এতটুকুনি আমরা কিভাবে লিখতে হয় এবং মানগুলো কিভাবে ব্রেক করতে হয়, এটাই আর কি। জি, এখানে তো 30 লিখলাম, তাই না? এখন এখানে সুইচের ভিতরে পাস করছেন কোন ভেরিয়েবলটা, তো সে তো এক্স এর মান দেখবে, জেড এর মান তো সে দেখবে না। না, ঠিক আছে, সমস্যা নাই। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার আর কি। ওকে, ফাইন। আচ্ছা, এখন দেখেন, ঠিক আছে, এভাবে আর কি ব্যাপারটা। সো দিস ইজ সুইচ ছিল।
এরপরে আমরা ফর দেখবো। আজকে আমাদের অ্যারে হচ্ছে না, এটাই হচ্ছে আজকে আমাদের লাস্ট। আমাদের ফর, হোয়াইল, ডু হোয়াইল এই তিনটা দেখবো আজকে, এই আর কি আপাতত আর 10-15 মিনিটের ভিতরে। আর নেক্সট ক্লাসে আমরা অ্যারে প্র্যাকটিস শুরু করব। আপনাদেরকে আমি বলি যে অ্যাকচুয়ালি ডেভেলপমেন্টে আগামীকালকে থেকে আমাদের মেন ক্লাস শুরু হবে। সো অ্যারে, দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইন দ্য ওয়ার্ল্ড অফ প্রোগ্রামিং, রাইট? অ্যারে, আপনার অ্যারে সম্পর্কে একদম স্পষ্ট ধারণা থাকতে হবে, এবং স্পষ্ট ধারণা তখনই জন্মাবে আপনি যখন অ্যারের উপরে অন্তত 20 ঘন্টা প্র্যাকটিস করবেন। আরও বেশি হতে পারে, 20 ঘন্টা প্র্যাকটিস। মানে প্র্যাকটিস, প্র্যাকটিসের সময় ফেসবুকিং না, গেমিং না, কিছুই না। প্র্যাকটিস মানে জাস্ট প্র্যাকটিস, আর কিছু না। এবং আমি অনেক সুন্দর করে আপনাকে অ্যারে দেখাবো, অ্যান্ড দিস ইজ ট্রু। আপনি যেখান থেকে অ্যারে শিখে আসছেন বেল নাই, আমি আপনাকে যেভাবে দেখাবো আগেই বলে দিলাম আজকে, দেখেন কালকে নেক্সট ক্লাসে আর কি। ওকে, এখন দেখেন এই যে অপারেটর ডট পিএইচ যে ফাইলটা রান করলাম, এখন এখানে আমরা এই লুপিংসটা দেখবো। সো রিপিটেড স্টেটমেন্ট, আমরা বেসিক্যালি এখানে কন্ডিশনাল স্টেটমেন্টের যে চারটা সিনট্যাক্স, ইফ, ইফ এলস, ইফ এলস ইফ এবং সুইচ, এই চারটা সিনট্যাক্স এখানে দেখলাম কন্ডিশনাল স্টেটমেন্ট। আমরা রিপিটেড স্টেটমেন্টের সিনট্যাক্সগুলো দেখবো। সো ইফ কিভাবে ইউজ করতে হয় সেটা আমরা জানি, ইফ এলস কিভাবে ইউজ করতে হয় সেটা আমরা জানি, ইফ এলস ইফ কিভাবে ইউজ করতে হয়, এবং সুইচ কিভাবে ইউজ করতে হয় সেটা আমরা এখানে দেখে আসছি। অন্তত একবার করে তো লিখছি নাকি। এরপরে রিপিটেড স্টেটমেন্ট। রিপিটেড স্টেটমেন্ট মানে কি, আপনি লিখবেন একবার, এক্সিকিউট হবে বারবার। লিখবেন একবার, বাট এক্সিকিউট হবে বারবার। আপনাকে বললো 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করো, ইকো 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে আপনি কি করবেন? এভাবে ইকো, ইকো 1, এভাবে বলছে 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করো, ইকো 2, এভাবে প্রিন্ট করব, ইকো 3, 10 বার লিখলাম। আপনাকে বলছে 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করো, এভাবে লিখে দিতে পারেন 1 2 3 4 5 6 7 8 9 10। এবার যদি বলে 100 পর্যন্ত প্রিন্ট করো, তাহলে কি করবেন? এভাবে লিখবেন। সমস্যা কি? কোন সমস্যা আছে? হ্যাঁ, এভাবে লিখবেন 100 পর্যন্ত। সো আসলে দিস ইজ নট সুইটেবল, তাই না? এটা তো হলো না। তাহলে এখন এই ধরনের 1 থেকে 100 পর্যন্ত লিখতে বলছে, আমি যদি এভাবে 1 2 3 4 100 লিখে যাই তাহলে তো ঝামেলা। তাহলে আমাকে অন্য পদ্ধতি অবলম্বন করতে হবে। রিপিটেড স্টেটমেন্ট আমরা লুপ ঘোরাবো, লুপস। সো ফর কিভাবে কাজ করে দেখেন, আমরা জানি কম বেশি সবাই, তারপর আরেকবার লিখতে পারেন। শুরু করতে হয় ফর দিয়ে, এরপর থাকে একটা প্যারেনথেসিস, এরপর একটা কার্লি স্টার্ট, কার্লি ক্লোজ। সো দিস ইজ ফর এর সিনটেক্স। এই যে ফর, ফর দিয়ে শুরু করতে হয়, এরপর একটা প্যারেনথেসিস, ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এরপর একটা ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট আর কি, যাকে বলে কার্লি দিয়ে স্টার্ট, কার্লি ক্লোজ। তো এখানে আমরা যদি লিখে দিই এভাবে, ডলার সাইন আই ইজ ইকাল টু 1, ডলার সাইন আই ইজ গ্রেটার দেন 5 or equal 5, এরপর বললাম ডলার সাইন আই প্লাস প্লাস, এখানে বললাম ইকো ডলার সাইন আই। এটা একটু লেখেন। এখানে কি লিখলাম খেয়াল করেন। তো এভাবে ফর লুপের ভিতরে তিনটা এখানে পার্ট থাকে। প্রথমটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন, এরপর হচ্ছে কন্ডিশন, এরপর হচ্ছে ইনক্রিমেন্ট ও ডিক্রিমেন্ট, এরপরে ভিতরে কাজটা হচ্ছে। সো এখানে আমরা বলে দিলাম ফর আই ইজ ইকাল টু 1, এই লাইনটা একবার এক্সিকিউট হবে, এর মানে আই এর মধ্যে আমি 1 দিয়ে দিলাম। এরপরে বলা হচ্ছে আই ইজ গ্রেটার দ্যান ইকুয়াল 5, তার মানে কি এটা একটা কন্ডিশন। মানে একই কাজ যখন অনেকবার করতে হবে তখন শুরু করতে হবে কোথা থেকে সেটা বলে দিবে, এরপরে শেষ হবে কোথায় সেটা বলে দিবে, এরপরে কিভাবে আগাবে বা কিভাবে মানে বৃদ্ধিটা কিভাবে বাড়বে সেই বিষয়টা বলে দেওয়া হয়, ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট এইটা। সো আই ইজ ইকাল টু 1, আয়ের মধ্যে আছে 1, এটা হচ্ছে কন্ডিশন। কন্ডিশন ট্রু না ফলস দেখেন তো, এটা কি ট্রু না ফলস এই কন্ডিশনটা?
আই ইজ গ্রেটার দেন 5, তাহলে আয়ের মধ্যে কত আছে? এক। এক পাঁচের চেয়ে বড় না সমান? বড় না সমান না ছোট, তাহলে কন্ডিশন ফলস। কন্ডিশন ফলস। এবার আয়ের মান এক বাড়ানো আছে, নিচে আই প্রিন্ট করা আছে ইকো আই। সো আমি যদি ব্রাউজারে যাই এবং রিলোড দেই, আউটপুট নাথিং। সো ফ্রম হিয়ার আমরা বলতে পারি যে এই ফর লুপ কন্ডিশন যদি ফলস হয় তাহলে ভিতরে যায় না। এবার কন্ডিশন ট্রু করে দেই, এই গ্রেটার দেন সাইনটাকে লেস দেন করে দিলাম। তাহলে এবার আই এর মধ্যে আছে কত? এক। এবার এক পাঁচের চাইতে ছোট না সমান? ছোট। কন্ডিশন ট্রু। কন্ডিশনটা ট্রু হলে সে ভিতরে ঢুকবে। ঢুকে ইকো আই। আয়ের মধ্যে কত আছে বলেন তো? আয়ের মধ্যে কত আছে? আয়ের মধ্যে আমি কত নিয়ে ঢুকছিলাম? আই সমান সমান কত? এক। ওয়ান। তাহলে এখানে কন্ডিশন যখন চেক করছে আইরে প্রিন্ট করছে, মানে ওয়ান প্রিন্ট হয়ে যাবে। এরপরে এটা হচ্ছে একটা স্পেস দিয়ে একটা কমা কনক্যাট করে দিয়েছি, ডট দিয়ে একটা স্পেস একটা কমা। তো এই লাইনটা কাজ করার পরে সে এখানে যাবে। এখানে আই প্লাস প্লাস মানে কি? আয়ের মান এক কমবে, তাই না? এক বাড়বে। এখন আয়ের মান এক বাড়ানোর পরে সে আবার এখানে আসবে। সে যখন এখানে আসবে তখন আয়ের মধ্যে কত আছে? এক না দুই? দুই। তাহলে দুই পাঁচের ছোট না সমান? ছোট। কন্ডিশন ট্রু, ভিতরে ঢুকবে। এখন এখন ইকো আই মানে আয়ের মধ্যে কত আছে? এক না দুই? দুই আছে, দুই প্রিন্ট করে দিবে। এরপর আবার স্পেস দিতে পারবে। এখন আবার এখানে আসবে, দুইয়ের মান কত হবে? দুই প্লাস প্লাস মানে কত? তিন। আর এখানে আসবে তিন পাঁচের ছোট না সমান? ছোট। তাহলে ইকো আই মানে কি? আয়ের মধ্যে কত আছে? তিন। তিন প্রিন্ট হয়ে যাবে, একটা গ্যাপ দিবে। এখানে আবার আই প্লাস প্লাস মানে তিন প্লাস প্লাস মানে কত? চার। এখানে আসবে, তাহলে চার পাঁচের ছোট না সমান? ছোট। ট্রু। ইকো আই। আয়ের মধ্যে কত আছে? চার। চার প্রিন্ট হয়ে যাবে। চার প্লাস প্লাস মানে কত? পাঁচ। পাঁচ পাঁচের ছোট না সমান? সমান। প্রিন্ট হবে ইকো আই। আয়ের মধ্যে কত আছে? পাঁচ। পাঁচ প্রিন্ট হয়ে গেল। আবার এখানে পাঁচ প্লাস প্লাস মানে কত? ছয়। তাহলে ছয় পাঁচের চেয়ে ছোট না সমান? বড়। কন্ডিশন ফলস, ভিতরে ঢুকবে না, কাজ হবে না। তাহলে এখানে অ্যাকচুয়ালি ইকো আই মানে কি? পাঁচবার প্রিন্ট হবে। এক দুই তিন চার পাঁচ। তাহলে দেখেন একটা লাইন দিয়ে আমি পাঁচ পর্যন্ত প্রিন্ট করতে পারতেছি, আমাকে পাঁচবার। এই যে এক দুই তিন চার পাঁচ, এই যে কমাটা আসছে, কমাটা আমরা এখানে লিখে দিচ্ছি, একটা স্পেস এবং কমা। দিস ইজ স্পেস এবং কমা। সো এক থেকে, এখন যদি বলি এক থেকে 100 পর্যন্ত প্রিন্ট করো, জাস্ট এখানে কত লিখে দেবো? পাঁচের জায়গায় 100। এবার যদি রিলোড দেই, এই যে এক থেকে 100 পর্যন্ত প্রিন্ট হয়ে গেছে, দেখেন। ব্রেক দিয়ে এখন আপনি যদি এখানে বিয়ার দিয়ে দেন, এখানে একটা বিয়ার দিয়ে দেন এভাবে HTML এ, তাহলে নিচে নিচে আসবে। বিয়ার মানে কি? নিচে লাইন ব্রেক দেওয়া। এবার যদি নিচে দেন, আমার একটা সবার পরে আসতেছে, এটা আমার ব্রাউজারের সমস্যা। যদি মজিলায় যাই, এক দুই তিন চার যেভাবে আসতেছে, খেয়াল করছেন? এক দুই তিন চার এভাবে আসতেছে, নিচে 100। সো দিস ইজ দ্য থিং। এখন এখানে আপনি এটার ভিতরে আপনি এটাতে জাস্ট কিভাবে জিনিসটা ঘুরতেছে সেটা আপনি জানলেন। এবার এর ভিতরে যখন আপনি কাজ করবেন, আপনার যখন যেটা দরকার তখন আপনি সেই কাজটা করবেন। বাট আপাতত আপনি এই জিনিসটা ধরতে পারছেন কিনা যে ফর লুপ কিভাবে কাজ করতেছে। এখন আপনাকে বলল যে দুইটা ব্যাপার খেয়াল করেন। একটা হচ্ছে, তাহলে এই লুপটা, ফর লুপের ক্ষেত্রে দুইটা জিনিস মনে রাখতে হবে। একটা হচ্ছে ফর লুপটা কন্ডিশন ট্রু হলে ভিতরে ঢুকে, কন্ডিশন ফলস হলে ভিতরে যায় না, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে ফর লুপটা কিভাবে ঘুরতেছে, এন্টি ক্লকওয়াইজ। এই কাজটা হচ্ছে কয়বার? ইনিশিয়ালাইজেশন, এই কাজটা কয়বার হয় বলেন তো? একবার হয় মাত্র। তাহলে এরপরে এই তো এটা আপনি বাদ দেন, তাহলে ফর লুপটা প্রথম প্রিন্ট হয় কোনটা? প্রথম কাজ করে কোনটা? এই কাজটা করে। তারপরে কি ডান দিকে যায় না নিচে নামে? নিচে নামে। এটা কর, নিচে এটা, তারপরে এইটা, তারপরে এইটা, তারপরে এইটা, তারপরে এইটা, তারপরে এইটা, মানে জিনিসটা এইভাবে ঘুরতেছে। সো ফর লুপটা কিভাবে ঘুরতেছে খেয়াল করছেন? এন্টি ক্লকওয়াইজ, ঘড়ির কাঁটার বিপরীত দিকে, ঠিক আছে না? ক্লকওয়াইজ কখনো যদি এটার পরে যদি এটা হইতো, তারপরে এইটা, 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 মানে এইটা এরপরে ডান দিকে, এরপরে নিচে, আবার এইটা এরপরে ডান দিকে নিচে, এরকম হলে কি হইতো? ক্লকওয়াইজ, ঘড়ির কাঁটার দিকে। বাট জিনিসটা অ্যাকচুয়ালি এন্টি ক্লকওয়াইজ, মানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরতেছে। আপনি কি আমার কথার সাথে একমত হতে পারতেছেন কিনা? তাহলে এই দুইটা জিনিস যদি হয়, তাহলে আর এখন আপনাকে বললো যে ঠিক আছে, আর এটা হইতেছে এখান থেকে শুরু, এখানে শেষ। মনে রাখতে হবে যে এখান থেকে শুরু, এখানে শেষ। এখন আপনাকে কেউ বলল যে 33 থেকে 9 পর্যন্ত প্রিন্ট করেন, তাহলে কি করবেন?
আপনাকে বলছে 33 থেকে 9 পর্যন্ত প্রিন্ট করেন, তাহলে শুরু হবে কত থেকে? 33। তাহলে শুরুটা দিব কোথায়? এখানে না এখানে? একের জায়গা আয়ের এখানে, তাহলে এখানে 33 শেষ হবে কততে? 9। 9 বসবে কোথায়? এখানে। শুরু 33, শেষ 9। এখন একটু পরের জিনিসটা, আয়ের মধ্যে আছে 33, এখানে বলতেছে 33 9 চাইতে ছোট অথবা সমান। কথা কি সত্যি? 33 কি 9 চাইতে ছোট না সমান? বড়। তাহলে কন্ডিশন ফলস। কন্ডিশন ফলস হলে কি ভিতরে যাবে? যাবে না। তাহলে তাহলে কন্ডিশন ট্রু করতে হবে আগে। আপনাকে বলছে 33 থেকে 9 পর্যন্ত প্রিন্ট করো, তো এখন আপনার কিছুই বোঝার দরকার নাই, খালি এটা শুরু এটা শেষ। ওকে, এবার আপনি পড়েন জিনিসটা। তো পড়লে এখানে দেখছেন কন্ডিশন ফলস। কন্ডিশন ফলস হলে সে ভিতরে যাবেই না, তাহলে কন্ডিশন ট্রু করে দেন। সো আমি এখানে গ্রেটার দেন সাইন দিয়ে দিলাম, বলে দিলাম আই ইজ গ্রেটার দেন ইকুয়াল 9। তাহলে কন্ডিশন ট্রু করার জন্য আমার যা অপারেটর চেঞ্জ করতাম সেই অপারেটর দেখেন, এগুলো কিন্তু অপারেটর বেসিক্যালি গ্রেটার দেন ইকুয়াল। এই কিছুক্ষণ আগে আমরা প্র্যাকটিস করে আসছি যে গ্রেটার দেন ইকুয়াল। সো তাহলে বলে দিলাম এখন কন্ডিশন ট্রু করে, এখন আয়ের মধ্যে আছে 33। 33 নয় যদি বড় না সমান? বড়। ট্রু ভিতরে ঢুকবে, এখানে 33 প্রিন্ট হয়ে যাবে। এবারে এখানে 33 সমান কত হবে? আই প্লাস 33 প্লাস প্লাস মানে কত? 34। তাহলে এখানে যখন আসবে 34 নয় চেয়ে বড় না সমান? বড়। 34 প্রিন্ট হবে, তারপরে 35 36। এখন এভাবে যদি চলতে থাকে এই কন্ডিশনটা ফলস হবে কখন? এই আয়ের মানটা 9 এর চাইতে ছোট হবে কখনো যদি এক এক করে বাড়ে? এটা তো তাহলে তাহলে এখন প্লাস প্লাস দিলে এই আয়ের মানটা কখনোই 9 চাইতে ছোট হইতেছে না প্লাস প্লাস দিলে। তাহলে এখন প্লাস প্লাস দিয়ে যেহেতু হইতেছে না, তাহলে মাইনাস মাইনাস দিয়ে দেখি হয় কিনা। এবার গোনেন 33। 33 9 চাইতে বড়, 33 প্রিন্ট করলে এখন 33 এর মান এখানে কত হবে? 34 হবে না 32 হবে বলেন তো? মাইনাস মাইনাস দিলে কি হয়? কমবে। 32 হবে, তাহলে এখানে 32, তাহলে 32 31 30 20 10 9 8, তাহলে কমতেছে যেহেতু, তাহলে একবার কিন্তু এটা ফলস হয়ে যাবে, এইটাই আর কিছু না। এবার যদি আমি ব্রাউজারে যাই এবং যদি রিলোড দেই, দেখেন 33 থেকে 9 পর্যন্ত প্রিন্ট হচ্ছে। এই যে 33 থেকে যে 9 পর্যন্ত প্রিন্ট হয়ে গেছে। সো দিস ইজ দ্য থিং। তাহলে ফর লুপ কীভাবে ঘুরতেছে সেটা আমরা দেখলাম। তো ফর লুপের ভিতরে আমরা অ্যাডিশনাল অনেক সিনট্যাক্স ইউজ করতে পারি, যেগুলোর ভিতরে যেটা আমাদের মেহেদি বলল যে কন্টিনিউ এবং ব্রেক, এগুলো বেসিক্যালি আপনি চাইলে একটা ফর লুপের ভিতরে যদি ব্রেক ইউজ করেন তাহলে সে লুপ থেকে বের হয়ে আসে। যেমন ধরেন এখন এখানে 1 থেকে 33 থেকে 1 পর্যন্ত 9 পর্যন্ত প্রিন্ট করতেছে সে। এখন আপনি এভাবে বলেন ইফ আই ইজ, ধরেন ইফ আই ইজ গ্রেটার দেন, বললাম যে 20, তখন এই কাজটা হবে। এলস ব্রেক। এর মানে কি? যতক্ষণ পর্যন্ত আয়ের মান 20-এর উপরে থাকবে ততক্ষণ পর্যন্ত কি হবে? সেই কাজটা করবে। আর ব্রেক মানে কি? সে লুপ থেকে বের হয়ে যাবে। সো যখনই 33 20-এর আয়ের মানটা, যখনই এখানে ছোট অ্যাকচুয়ালি লেস দেন করে দেই, তো যখনই আয়ের মানটা সরি গ্রেটার দেনই হবে, আয়ের মানটা যতক্ষণ 20-এর বড় থাকবে ততক্ষণ কাজটা হবে। আয়ের মানটা 20-এর বড় আসার পরেই এখান থেকে সে বের হয়ে যাবে। দেখেন এখন আমি রিলোড দেই। সো এবার কিন্তু যদি এখানে যাই, দেখেন 33 থেকে 21 পর্যন্ত প্রিন্ট হয়েছে। যখনই আয়ের মান, বাকি কাজ কিন্তু হয় নাই। এখন আমি যদি এখানে এখানে এভাবে বলতাম, ব্রেক না দিয়ে যদি বলতাম ইকো, লুপটাই কিন্তু আর ঘুরে না, আমি ব্রেক করে দিছি লুপটা। মানে 33 থেকে 9 পর্যন্ত ঘোরার কথা সে ঘুরবেই না। ইকো হ্যালো। তাহলে এখন এখানে প্রথম 20 পর্যন্ত আগের সময় এটা প্রিন্ট হবে, 20-এর পর নিচে নামলে হ্যালো প্রিন্ট হবে। আমি যদি রিলোড দিয়ে দেখেন 21 পর্যন্ত আসছে এটা, তারপর আসছে খালি কি হ্যালো। বাট যদি আমি এখানে ব্রেক দিয়ে দেই, ব্রেক মানে কি? এই লুপটা আর ঘুরবেই না। আর আপনি ব্রেকের পরে যদি এখানে দিয়ে দেন ইকো হ্যালো, তাহলে লাভ নাই, আর ব্রেক মানে শেষ, এই হ্যালো আর আসবে না। আপনি এখানে আগে যদি দেন হ্যালো একবার, তাহলে একবার হ্যালো প্রিন্ট হবে, একবার হ্যালো আসছে, এরপর আর আসবে না। ব্রেক মানে কি? সে লুপ থেকে লুপের বাইরে চলে গেছে, লুপের ভিতরে আর থাকবে না। আর কন্টিনিউ মানে কি? সে লুপের ভিতরে থাকবে।
সো এগুলোর ইউজ জাস্ট এখন এগুলো আমরা ধরেন যদি ওই যে সংখ্যাগুলো বের করি তখন এগুলো ইউজ করা হয় সাধারণত। একটা নাম্বার মৌলিক কিনা, মৌলিক সংখ্যা কোনটা, এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ জানা, সেটাকে বলে কি মৌলিক সংখ্যা, তাই না? মনে আছে মৌলিক সংখ্যা এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। এই মৌলিক সংখ্যা বের করার জন্য আমাদের ব্রেক কন্টিনিউ ইউজ করতে হয়, বা আরো অনেক কাজ আছে। বাট রাইট নাও আমাদের আসলে ব্রেক কন্টিনিউ লাগবে না। আমরা জাস্ট লুপটা ঘুরাইতে পারতেছি কিনা, ফর লুপটা ঘুরতেছে কিভাবে সেটা আপনি খেয়াল করেন, ঘুরাইতে পারতেছেন কিনা, আপনি সিনটেক্সটা বুঝতে পারতেছেন কিনা। ইকো $i ডট এইটাই হচ্ছে ব্যাপার, আর কিছু না। ওকে, সো এইভাবে আমরা ফর লুপটা নিয়ে কাজ করতে পারলাম। এবার আমরা হোয়াইল লুপটা একটু দেখি, ডু হোয়াইল লুপটা একটু দেখি। সো হোয়াইল লুপ কিভাবে লেখে, $x ইজিক্যাল টু বলে দিলাম, এখানে অ্যাকচুয়ালি 10 বলাই আছে। সো আমি যদি হোয়াইল বলে দেই $x ইজ লেস দেন, x ইজ গ্রেটার দেন, ধরেন বললাম 10, ইকো হ্যালো ওয়ার্ল্ড। বিআর মানে হচ্ছে লাইন ব্রেক, x প্লাস প্লাস। ওকে, এভাবে হচ্ছে আমাদের হোয়াইল লুপটা এভাবে লিখতে হয়, আমরা জাভাস্ক্রিপ্ট থেকে জানি। সো দিস ইজ হোয়াইল লুপের সিনটেক্স। তো বেসিক্যালি এক্স এর মধ্যে ধরেন বলে দিলাম হচ্ছে কত, ধরেন 20, কথা কথা এভাবে বলে দিলাম। তাহলে এখানে যদি আমি এভাবে বলে দিই, এভাবে সিচুয়েশনটা করে দিলাম, এক্স এর ভিতরে রাখলাম আমি 20, এবারে বললাম যে এরকম এক্স প্লাস প্লাস, এক্স ইজ লেস দেন 10। তাহলে এখন কি হবে, তো এই যে হোয়াইল এরপরে কন্ডিশন ট্রু হলে ভিতরে কাজটা করবে, এরপর এক্স এর মান বাড়াবে, এভাবে হোয়াইল লিখতে হয়, ঠিক আছে? সো এক্স এর মধ্যে কত আছে 20, 20 কি দেওয়া হচ্ছে ছোট না, ফলস, ভিতরে ঢুকবে না। ব্রাউজারে যাই, আউটপুট নাথিং, আউটপুট নাথিং। এখন যদি আমি কন্ডিশন ট্রু করে দেই, ধরেন এভাবে করে দিলাম, তাহলে কি হবে, তাহলে এখানে 20 এক্স এর মধ্যে কত আছে 20, তাহলে 20 10-এর চাইতে কত বড়, তাহলে কন্ডিশন ট্রু, ট্রু হলে ভিতরে ঢুকে কাজটা করবে। এরপরে 20 এর মান কত হবে বলেন তো, এখানে এক বাড়বে না, 21 হবে। এখন 21 হলে আবার এখানে আসবে, কন্ডিশন চেক করবে, আবার এই কাজটা চেক করবে, এখন 20 21 এভাবে তো বাড়তেই থাকবে। তাহলে প্লাস প্লাস জায়গায় আমরা মাইনাস মাইনাস দিয়ে দিই, মাইনাস মাইনাস দিয়ে, কারণ এই কন্ডিশনটা ব্রেক করতে হবে সামহাও একটা সময়, ঠিক আছে? তো মাইনাস মাইনাস দিয়ে দিলাম, তাহলে এখন প্রথমে 20, এরপরে 19, 18, 17, 16, এভাবে একসময় 10-এর নিচে চলে আসলে তখন এই কাজটা আর হবে না, কন্ডিশন ব্রেক হয়ে যাবে। সো আমরা যদি এবার ব্রাউজারে যাই এবং রিলোড দেই, দেখেন হ্যালো ওয়ার্ল্ড এভাবে আসতেছে। তো আমরা যদি হ্যালো ওয়ার্ল্ডের পরিবর্তে যদি এক্স প্রিন্ট করতে চাই, সেটা আমরা প্রিন্ট করতে পারবো, বলে দিলাম জাস্ট এক্স। অ্যাকচুয়ালি ভেরিয়েবলটাকে আমরা বাইরে প্রিন্ট করে দেই, এখানে যদি যাই দেখেন 20, 19, 11 পর্যন্ত প্রিন্ট হচ্ছে। সো দিস ইজ হোয়াইল লুপ, এভাবে কাজ করতেছে। প্লাস প্লাস দিয়েও করা যাবে, ধরেন এখানে দিলাম হচ্ছে 30, এবার এখানে দিলাম প্লাস প্লাস, তাহলে এখন কি হবে, অ্যাকচুয়ালি এক্স এর মধ্যে কত আছে 20, 20 30 এর চাইতে কত, এখানে তখন ছোট করে দিতে হবে, তখন লেস দেন দিতে হবে, 20 30 এর চাইতে ছোট, ট্রু ঢুকে কাজটা করে, 20 এর মান এক বাড়বে, 21, 22, 23, এভাবে 29 পর্যন্ত হবে। যখন 30 আসবে তখন আর কাজটা হবে না। সো 20 থেকে 29 পর্যন্ত প্রিন্ট হতে পারে, 20 থেকে 29 পর্যন্ত প্রিন্ট হয়েছে। সো দিস ইজ হোয়াইল লুপ। এবার ডু হোয়াইল লুপটা কিরকম একটু দেখেন। এটা অ্যাকচুয়ালি ক্লক বা অ্যান্টি ক্লকওয়াইজ আমরা এভাবে বলতে পারবো না, এটা জাস্ট মানে কি, এটা উপর নিচ বরাবর ঘুরতেছে, টপ বটম এভাবে ঘুরতে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, জাস্ট এভাবে চেক করতেছে জিনিসটা। প্রথমে এই লাইন, এরপরে এইটা, এইটা, আবার এইটা, ঠিক আছে, উপরে নিচে উপরে নিচে এভাবে হচ্ছে। এটা ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ আমরা ট্রিট করতে পারতেছি না এখানে, এই সিচুয়েশনে আর কি। সো ডু হোয়াইল। সো হোয়াইল লুপটা আসলে খুবই কম লাগে। সো দিস ইজ ডু হোয়াইল সিনটেক্স। খেয়াল করেন আমি কি লিখলাম।
সো প্রথমে ডু ইউজ করতে হয়, এরপর একটা সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, এর ভিতরে আপনি কি করতে দিবেন, দেন সে কি কাজ করবে, ডু তুমি এই কাজটা করো, এরপরে এক্স এর মান আমি এক বাড়াই দিলাম এক্স, তো এরপরে বলে দিলাম এক্স ইজ লেস দেন 30। সো এর কন্ডিশনটা হচ্ছে কি পরে, সো আগে কাজটা করে এরপরে কন্ডিশন চেক করে। তাহলে এক্ষেত্রে কন্ডিশন ট্রু না ফলস দেখেন তো, যদি কন্ডিশন ফলস হয় এরকম হয়, সো এই কন্ডিশনে কিন্তু এখন ফলস, এক্স 30 সাথে কি এক্স ইজ গ্রেটার দেন 30, ট্রু না ফলস, এক্স এর মধ্যে কত আছে 20, সো 20 30-এর চাইতে বড়, কন্ডিশন ফলস। বাট কন্ডিশন ফলস হইলেও সে কাজটা অলরেডি একবার কি করছে করে ফেলছে। সো দেখেন আমি যদি ব্রাউজারে যাই রিলোড দেই, এখানে টাইপস ইন্টিজার প্লাস স্ট্রিং, ওকে, সো ওখানে অ্যাকচুয়ালি প্লাস হবে না, এখানে ডট হবে। জাভাস্ক্রিপ্টে হচ্ছে কনক্যাট করে প্লাস দিয়ে, আর পিএইচপিতে কনক্যাট করে ডট দিয়ে, আই এম সরি। হ্যাঁ, এবার যদি রিলোড দেই দেখেন এখন শুধু 20 আসছে, কাজটা একবার সে করে ফেলছে, এরপরে কন্ডিশন চেক করছে। বাট আমি যদি এরকম দেই, এবার কন্ডিশন ট্রু করে দিলাম, তাহলে এক্স এর মান প্রিন্ট হবে, এবার এক্স এর মান এক বাড়বে, হবে 21, 21 30 এর ছোট, আবার এখানে 21 প্রিন্ট হলো, আবার হবে 22, 22 এর চেয়ে ছোট, আবার প্রিন্ট হবে 23, 23 ছোট প্রিন্ট হবে, এভাবে 24 25 26 27 28 29, যখন 30 হবে তখন 30 তো 30 এর চেয়ে ছোট না, সমান, কন্ডিশন ফলস, আর কাজটা হবে না। সো 20 থেকে 29 পর্যন্ত প্রিন্ট হবে, 20 থেকে 29 পর্যন্ত প্রিন্ট হচ্ছে, ঠিক আছে, দিস ইজ দ্য থিং অ্যাকচুয়ালি। আচ্ছা, সো আমরা মোটামুটি অপারেটর এবং স্টেটমেন্ট দুটো বিষয় নিয়ে কাজ করলাম। স্টেটমেন্টের আরেকটা ব্যাপার হচ্ছে ফর ইচ, তো ফর ইচটা কাজ করে বেসিক্যালি অ্যারে নিয়ে, তো ফর ইচটা কাজ করে বেসিক্যালি অ্যারে নিয়ে, তো অ্যারে কি সেটা আমরা জাভাস্ক্রিপ্টে প্র্যাকটিস করে আসছি, বাট পিএইচপিতে এটা আরো আরো অনেক ভাস্ট লেভেলের প্র্যাকটিস করব অ্যারে। আমি যে কাজগুলো করি এই কাজগুলো যদি আপনি করেন আপনার অ্যারে নিয়ে কোনো কনফিউশন থাকবে না। আপনি তো আল্লাহর রহমতে পারেনি, এরপরে আপনার আরো অনেক ভালো একটা প্র্যাকটিস হয়ে যাবে। আতিক বুঝতে পারছেন, পিএইচপিটা মানে অ্যাকচুয়ালি আমাদের মেইন প্র্যাকটিসে শুরু হবে আগামী ক্লাস থেকে, অ্যারে নিয়ে শুরু হবে। সো অ্যারে ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইন দ্য ওয়ার্ল্ড অফ প্রোগ্রামিং। আপনি একজন ভালো ডেভেলপার হতে চাইলে অ্যারের কোনো বিকল্প নাই। অ্যারে কে জিনিস, অ্যারে হচ্ছে একটা স্পেশাল ভেরিয়েবল যার মধ্যে আপনি আল্লাহর দুনিয়ার যা আছে সব ঢুকে রাখতে পারেন। অ্যারে হচ্ছে একটা স্পেশাল ভেরিয়েবল যার মধ্যে আমরা যা মন চাইতে অনেক ডাটা রাখতে পারি। পিএইচপিতে আমরা অ্যারের সাইজ লিমিট করে দেই না, সি শার্প বা জাভায় লিমিট করে দেওয়া যায়। পিএইচপিতে কোনো সাইজ নেই, এ আল্লাহর দুনিয়া যা আছে সব ঢুকে, যতক্ষণ কম্পিউটার মেমোরি আছে, যতক্ষণ হার্ড ডিস্ক আছে, ততক্ষণ ডাটা রাখতে পারবেন, সমস্যা নেই। জি মেহেদি হাসান সাহেব। এটা ইন্ডিংটা অ্যাকচুয়ালি আপনি দিতে পারেন যদি আপনার এখানে কোনো ইয়ে থাকে, আপনার যদি পিএইচপি ফাইলের ভিতরে যদি আপনি এইচটিএমএল এ কোড লেখেন, সিএসএস জাভাস্ক্রিপ্টে কোড লেখেন, তখন এটার ইন্ডিংটা দিতে হয়। আর যদি শুধুমাত্র পিএইচপির কোড থাকে তাহলে ইন্ডিংটা না দিলেও কোনো সমস্যা নাই। আবার যদি পিএইচপির কোড শুধু পিএইচপির কোড আছে তারপর আপনি ইন্ডিংটা দিয়ে দিচ্ছেন, তাও কোনো সমস্যা নেই। সো একটা পিএইচপি ফাইলের ভিতরে যদি শুধুমাত্র পিএইচপির কোড থাকে তাহলে এন্ডিংটা না দেওয়াটা আদর্শ প্র্যাকটিস, না দেওয়াটা ভালো। আর যদি পিএইচপি এইচটিএমএল অনেক কিছু থাকে তখন আপনি এন্ডিং দিতেই হবে, বাধ্য, কিছু করার নাই। ঠিক আছে, সো আমার মনে হয় আজকে এতটুকুনি থাকুক, আমরা আবার নেক্সট ক্লাস শুরু করব আগামী বৃহস্পতিবার দিন ইনশাল্লাহ, আল্লাহ বাঁচায় রাখলে। সো ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, আর আমরা অ্যারে দিয়ে শুরু করবো। সো অ্যারে একটা স্পেশাল ভেরিয়েবল, অ্যারে কিভাবে লিখতে হয়, ঠিক আছে, পিএইচপির গ্লোবাল অ্যারে নিয়ে কথা বলবো, কতগুলো বিল্ট ইন ফাংশন নিয়ে কথা বলবো, তারপরে ফাংশন, অ্যারে এবং ফাংশন এই দুটো নিয়ে আমরা প্র্যাকটিস করবো নেক্সট ক্লাস। এবং তারপরে আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর দিকে যাব। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর দিকে যখন যাব তখন আমাদের পিএইচপি প্রজেক্ট শুরু করব। ফাহিম কিছু বলবেন? ভালো থাকেন তাহলে, আল্লাহ হাফিজ। হ্যাঁ, ওকে জি, আল্লাহ হাফিজ। জি, আসসালামু